বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 18 সেপ্টেম্বর 2025। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচ 2026-এর 64তম ক্লাস এবং দেওয়ানি কার্যবিধির 15তম ক্লাস। আজকে আমরা আলোচনা করব দেওয়ানি কার্যবিধির আপিল। তো আপিল আসলে কাকে বলে? আপিল হলো যে নিম্ন আদালত যখন কোনো সিদ্ধান্ত দেয়, মানে বিচারিক আদালত যখন কোনো সিদ্ধান্ত দেয়, ওই সিদ্ধান্তে তো একজন খুশি হয়, একজন অখুশি হয়, অথবা মাঝে মাঝে দুইজনই অখুশি হতে পারে। মোটামুটি নিম্ন আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে যারা সংক্ষুব্ধ, তখন সে উচ্চ আদালতে আবেদন করেছে ওই সিদ্ধান্তটা বাতিল পরিবর্তনের জন্য। এই যে যে উচ্চ আদালতে কে যে নালিশটা করতেছে, এটার এই কখনো বলে আপিল, কখনো বলে রিভিশন। বুঝতে পারছেন? তাহলে নিম্ন আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে আমি যে আবেদনটা করতেছি, এটারে কখন আপিল বলে, কখনো কি রিভিশন। এখন আমরা পড়তেছি আপিল। একটা জিনিস মনে রাখবেন যে আপিল দুইটা ক্ষেত্রে হয়। একটা হলো ঘটনাগত প্রশ্নে, আর একটা হলো আইনগত প্রশ্নে, বা ঘটনাগত ভুল, আইনগত ভুল। আর আপিল অধিকার হিসেবে দাবি করা যায়। মানে মূল মামলা যেরকম দায়ের করার অধিকার, আমি মামলায় যদি সংক্ষুব্ধ হয় আদেশে বা ডিক্রি দ্বারা, তাহলে আপিলও অধিকার হিসেবে আমি করতে পারবো। কিন্তু রিভিশন দায়ের করা যায় শুধুমাত্র আইনগত ভুলের ক্ষেত্রে, এবং রিভিশনকে অধিকার হিসেবে দাবি করা যায় না। আর সর্বপ্রথম যেখানে আপিলের বিধান আছে, সে জায়গায় আপনার আপিলই করতে হবে, ওই জায়গায় রিভিশন করা যাবে না। যদি একবার আপিল করছেন, আপিলে যে সিদ্ধান্ত দিয়েছে সেটার বিরুদ্ধে আর দ্বিতীয় আপিল করা যায় না, তখন করতে হবে হলো রিভিশন। বুঝতে পারছেন? তাহলে যেখানে আপিলের বিধান আছে, ওই জায়গায় আপনার আর কোনো অপশন নাই, ওই জায়গায় কি করতে হবে? আপিলই করতে হবে। আর যে জায়গায় আপিল করা যাবে না, সেই ক্ষেত্রে করা যাবে কি? রিভিশন। তাহলে আমরা এতটুকু জানলাম যে আপিল এবং রিভিশন দুইটাই করে কোথায়? উচ্চ আদালতে। আর রিভিউ আমরা সামনে পড়বো। রিভিউ করে হলো যে আদালত সিদ্ধান্ত দিয়েছে সেই আদালত। যদি সহকারী জজ সিদ্ধান্ত দেওয়া হয়, রিভিউ করবে সহকারী জজের কাছে। যদি যুগ্ম জেলাজজ সিদ্ধান্ত দেয়, রিভিউ করবে কোথায়? যুগ্ম জেলাজজ। বুঝতে পেরেছেন? তাহলে এখন আপিল সম্পর্কে আমাদের এই দেওয়ানি কার্যবিধির ধারা হলো 96 থেকে 112। কত বলেন? 96 থেকে 112 ধারা পর্যন্ত হচ্ছে আপিল। আর আদেশের কথা যদি বলেন, ওয়ার্ডার, ওয়ার্ডারের কথা যদি বলেন, ওয়ার্ডার 41 থেকে 45, 41 থেকে 45। তাহলে ধারা কত বলেন? 93 থেকে 112। আর 93 থেকে 112 পর্যন্ত যে কথাগুলো বলেছে, এইগুলা বিস্তারিত ব্যাখ্যা করেছে কত আদেশে? আদেশ 41 থেকে 45। বুঝতে পারছেন? একটু লেখেন উপরে যদি না থাকে, যে ধারা 93 থেকে 112, আর আদেশ হলো 41 থেকে 45। তো এখন আদেশ 41 থেকে 45। তো এখন আমরা চলে আসি ধারা 96 থেকে 99। এটা দেখেন, আদি ডিগ্রি হতে আপিল। 96 থেকে 99-তে কি আলোচনা করছে? অ্যাপিল ফ্রম অরিজিনাল ডিগ্রি। আদি ডিগ্রি কি? আদি ডিগ্রি হলো যে বিচারিক আদালত যে সিদ্ধান্তটা দিয়েছে সেটাকে বলে আদি ডিগ্রি। বিচারিক আদালত, মূল বিচারিক আদালত কয়টা? চারটা। কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স চারটা, অতিরিক্ত জেলা জজ ছাড়া। আর সবার কাছেই মূল মামলা দায়ের করা যায়। তার মধ্যে জেলা জজের কাছে মূল মামলা করা যায় বিশেষ প্রকৃতির মামলা, কপিরাইট, ট্রেডমার্ক। তাহলে এই মূল মামলা আপনি যে জায়গায় করেছেন, সেই আদালত যদি বিচার শেষে যে ডিগ্রিটা দিবে, এটারে বলে কি? আদি ডিগ্রি। কারণ আপনি সহকারী জজের কাছে মামলা করছেন, সহকারী জজ বিচার শেষে যে ডিগ্রিটা দিবে, এটা কি? আদি ডিগ্রি। তাহলে আদি ডিগ্রি বিরুদ্ধে আপিল কোথায় করবেন? এটা বলেছে 96 থেকে, না 93-তে বললেন, 96 থেকে 99 আন্ডারলাইন করলাম না? 96 থেকে 99 পাইছেন? এবার এই 96 থেকে একটা তীর চিহ্ন টানবেন 41 আদেশে। দেখেন, তীর চিহ্ন টাইনে এই যে 41 আদেশে গিয়ে তীর চিহ্ন দিবেন। পাইছেন? 96 পাশ দিয়ে বাম সাইড দিয়ে একটা তীর চিহ্ন দিয়ে দেখেন 41 আদেশ, ওই যে নিচে আদেশ 41। পাইছেন? বুঝেন নাই বোধহয় এখনো? 96 থেকে 99 একটা তীর চিহ্ন টেনে আদেশ 41-এ লেখেন মূল বা আদি ডিগ্রি হতে আপিল। আপিল ফ্রম অরিজিনাল ডিগ্রিজ। ওই যে 41-এ লেখা আছে। মানে 96 থেকে 99 ধারায় যে কথা বলছে, কোন আদেশে এই কথাগুলো ব্যাখ্যা করছে? 41 আদেশে। বুঝতে পারছেন? তাহলে এইভাবে প্রশ্ন আসতে পারে যে
41 আদেশের বিষয়বস্তু কি? আদি ডিক্রির বিরুদ্ধে আপিল। 41 আদেশে যে কথাগুলো বলেছে, এই কথাগুলো কত ধারা থেকে কত ধারা? 93 থেকে 92। বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে দেখেন 104 থেকে 106 দাগান। 104 থেকে আন্ডারলাইন করেন, 104 থেকে 106। এটা বলছে কি? আদেশ হতে আপিল, আপিলস ফ্রম অর্ডারস। আমরা জানি সকল আদেশের বিরুদ্ধে কিন্তু আপিল করা যায় না, তাহলে আদেশ হতে আপিল বলছে 104 থেকে 106। আগের মতো তীর চিহ্ন দিয়ে টেনে নিচে দেখেন 43 আদেশ আছে, এটা লাগাই দেন 43 আদেশ। হ্যাঁ, 104 থেকে 106 তীর চিহ্ন দিয়ে টানবেন কত? 43 আদেশ। পাইছেন? তাহলে 104 থেকে 106 ধারায় যে আদেশ হতে আপিল, এটা বিস্তারিত আলোচনা করেছে কত আদেশে? 43 আদেশ। আদেশ হতে আপিল, আপিলস ফ্রম ওয়াটার্স। বুঝতেছেন? 96 থেকে 99 যা পড়ছি আদি ডিগ্রি হতে আপিল, কত আদেশ? 41। 104 থেকে 106 আদেশ হতে আপিল, কত আদেশ? 43 আদেশ। তারপরে দেখেন 107 থেকে 108 আপিল সম্পর্কে সাধারণ বিধান সমূহ। এটা মোটামুটি 107 থেকে 108 বলতেছে আপিল সম্পর্কে সাধারণ বিধান সমূহ। এটা ওই অন্যান্য আদেশ আলাদা করে বলা নাই, বাট মূল এই 107 থেকে 108 যে বিষয়বস্তু, এটা 41 এর মধ্যেই আছে, কিছু দাগাদাগির কাজ নাই। তারপরটা দেখেন 109 থেকে 112 আপিল বিভাগে আপিল। কোথায় আপিল বলেন? আপিল বিভাগে আপিল। তো 109 থেকে 112 নিচে লেখেন আদেশ 45। 109 থেকে 112 নিচে লেখেন আদেশ 45। 45 আদেশে আছে। আপিল বিভাগ কাকে বলে? আপিল বিভাগ শুনেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট নাম তো শুনছেন। সুপ্রিম কোর্টের দুইটা ভাগ, একটা সবার উপরে আপিল বিভাগ, তারপর একটা হাইকোর্ট বিভাগ। তাহলে আপিল বিভাগে যে আপিল, এই সম্পর্কে দেওয়ানি কার্যবিধিতে 109 থেকে 112 ধারায় আলোচনা করেছে। আর আদেশ কত? 45। বুঝছেন? সবশেষে নিচে দেখেন ধারা আদেশ, সরি আদেশ 44 নিঃস্ব ব্যক্তির আপিল, প্রপার আপিল। আপনারা জানেন নিঃস্ব ব্যক্তির মূল মামলার ক্ষেত্রে নিঃস্ব ব্যক্তির মকদ্দমা বলছে আদেশ 33, 33। আর আপিল কত? 44। ভুল যেন না হয়, মূল মামলার ক্ষেত্রে 33 আদেশ, আর আপিলের ক্ষেত্রে 44 আদেশ। বুঝতে পেরেছেন? তো সবার নিচে একটা কথা লেখেন আদেশ 42। আদেশ 42। আপিল আদালতের লেখেন, আপিল আদালতের, আপিল আদালতের ডিক্রির বিরুদ্ধে আপিল। আপিল আদালতের ডিক্রির বিরুদ্ধে আপিল। আপিল আদালতের ডিক্রির বিরুদ্ধে আপিল। ব্র্যাকেটের নিচে বা আশেপাশে লেখেন এই আদেশের কার্যকারিতা নাই, এই আদেশের কার্যকারিতা নেই। এই আদেশের কার্যকারিতা নেই, তবে এখনো বাতিল করে নাই। বুঝছেন? বাতিল করছে শুধু একটাই আদেশ, কোনটা? 51 আদেশ। 42 আদেশের কার্যকারিতা নাই, তবে কি হয় নাই? বাতিল হয় নাই। তো আমি একটু ব্যাখ্যা দেই। মূল বিষয়টা হলো যে 96, সবাই মিলান দেখেন, 96 থেকে 99 আদি ডিগ্রি হতে আপিল, আদেশ 41। 104 হতে 106 আদেশের বিরুদ্ধে আপিল, আদেশ কত? 43 নাকি? আপিলের সাধারণ বিধান সমূহ বলছে ওই যে আপনার 106, 107, ওটা আলাদা। ওই যে আপনার আপিলের সাধারণ বিধান সমূহ যেটা বলছে যে 107 থেকে 108, এটা কোনো আদেশ টাদেশ আমরা পড়ি নাই, নর্মালি এটা 41-এর ভিতরেই আছে। আপিল বিভাগে আপিল 109 থেকে 112 আদেশ কত? 45। নিঃস্ব ব্যক্তির আপিল কত? 44। আর একটা আদেশ আমরা লিখে দিয়েছি, সেটা হলো আদেশ কত বলেন? 43। এখন আমি একটু বলি, আমাদের দেওয়ানি কার্যবিধিতে দ্বিতীয় আপিলের কোনো বিধান নাই। আগে ছিল, এখন নাই। দ্বিতীয় আপিল মানে হলো যে আমি ধরেন সহকারী জজের ডিগ্রির বিরুদ্ধে জেলা জজের কাছে আপিল করছি,
জেলা জজ যে সিদ্ধান্ত দিছে ওইটার বিরুদ্ধে আবার হাইকোর্টে আপিল করছি, মানে আপিল আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে আবার আপিল করছি। এটা আগে করা যেত, এখন আর দ্বিতীয় আপিলের বিধান নাই। আর এই দ্বিতীয় আপিলের বিধান সম্পর্কে বলছিল আদেশ 42-এ, ওই যে আপিল আদালতের ডিক্রির বিরুদ্ধে আপিল, কিন্তু বর্তমানে আপিল আদালতের ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায় না। বাট বলে রাখি যে দেওয়ানি কার্যবিধিতে দ্বিতীয় আপিল নাই, কিন্তু ফৌজদারিতে দ্বিতীয় আপিল আছে। আপনি মনে রাখবেন এইভাবে, যেহেতু দেওয়ানিতে নাই সে তো আছে কোথায়, ফৌজদারিতে। বুঝতে পারছেন? তাহলে এই যে আমরা এতটুকু যা পড়লাম, এখান থেকে প্রশ্ন আসতে পারে জমুক আদেশে কি আছে, বা আদি ডিক্রির বিরুদ্ধে আপিল কত আদেশে আছে, আদি ডিক্রির বিরুদ্ধে আপিল কত ধারা থেকে কত ধারায় আছে। বুঝতে পেরেছেন? আচ্ছা, তো এখন আমরা চলে আসি যে আপিল কি। আপিলের কোনো সংজ্ঞা দেওয়ানি কার্যবিধিতে দেওয়া হয় নাই। দেওয়ানি কার্যবিধির 2 ধারায় যতগুলা ইন্টারপ্রিটেশন আছে বা সংজ্ঞা বা ডেফিনেশন আছে, তার ভিতরে আপিলের সংজ্ঞা নাই, বা পরবর্তীতে গিয়েও 96 এর অধিকে আপিলের সংজ্ঞা দেয় নাই। তাহলে আপিল আসলে বিচারিক নজির অনুসারে বলা যায় আপিল হলো নিম্ন আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে যদি কেউ ঘটনাগত বা আইনগত প্রশ্নে সংক্ষুব্ধ হয়, তাহলে সে উচ্চ আদালতে ওই সিদ্ধান্তের অকাট্যতা প্রমাণের জন্য, অকাট্যতা মানে হলো ওই সিদ্ধান্ত সঠিক কিনা বা বাতিলের জন্য বা পরিবর্তনের জন্য উচ্চ আদালতে যে আবেদন করে সেটাকেই কি বলে, আপিল। একটু পড়ি দেখেন। আপিল হলো উচ্চ আদালত কর্তৃক, আন্ডারলাইন করবে, নিম্ন আদালতের সিদ্ধান্তের বিচারিক পর্যালোচনা। আপিল হলো সংক্ষুব্ধ ব্যক্তি কর্তৃক, সংক্ষুব্ধ শব্দটা বললেন, সংক্ষুব্ধ ব্যক্তি কর্তৃক আপিল আদালতে দাখিলকৃত কোনো আবেদন যেখানে আপিলকারী নিম্ন আদালতের কোনো সিদ্ধান্ত, আন্ডারলাইন করেন, বাতিল, পরিবর্তন বা সংশোধন করার আবেদন করে। তাহলে আপনার আপিলের একমাত্র উদ্দেশ্য হচ্ছে নিম্ন আদালতের সিদ্ধান্ত কি করা, বাতিল করা বা পরিবর্তন করা বা কি করা, সংশোধন করা। বুঝতে পেরেছেন? যদি বলে যে আপিলের সংজ্ঞা দেওয়ানি কার্যবিধির কত ধারায় দেওয়া হয়েছে, তাই। এখন আমরা চলে আসি যে যে আপিল দায়ের করতে পারে, আন্ডারলাইন করে, যে আপিল দায়ের করতে পারে, হু ক্যান ফাইল এন আপিল। দেখেন, একটা মামলায় পক্ষ থাকে 2টা, বাদী এবং বিবাদী। তাহলে আপিল তো সাধারণত বাদী বিবাদীরই করার কথা। যদি বাদী হেরে যায় বাদী করবে, যদি বিবাদী হেরে যায় বিবাদী করবে। আর ওই ডিক্রির বিরুদ্ধে যদি 2 পক্ষই সংক্ষুব্ধ হয়, তাহলে বাদীও আপিল করতে পারে, বিবাদীও আপিল করতে পারে। বুঝতে পেরেছেন? তো আমাদের দেওয়ানি কার্যবিধিতে যেভাবে আপিলের কোনো সংজ্ঞা দেওয়া হয় নাই, কে আপিল করতে পারে এটারও কোনো কথা বিস্তারিত ওখানে বলা নাই। তবে উচ্চ আদালতের বিভিন্ন নজির অনুসারে বলা যায় যে মামলার পক্ষ ছাড়াও অন্য কোনো ব্যক্তি যে মামলার পক্ষ না, সে যদি আদালতের ডিক্রি বা আদেশ দ্বারা সংক্ষুব্ধ হয়, তাহলে সেও আপিল করতে পারে। এমন না যে আপিল করতে হলে আমাকে মামলার পক্ষই হওয়া লাগবে। ওই ডিক্রি দ্বারা যদি যে মামলার পক্ষ না, সেও যদি কি হয়, সংক্ষুব্ধ হয়, তাহলে সেও আপিল করতে পারে। এই যে দেখেন, হ্যাঁ দেখেন, কে আপিল দায়ের করতে পারে তা দেওয়ানি কার্যবিধি 96 ধারায় কিছুই বলা হয়নি। তবে বিচারিক নজির অনুযায়ী, আন্ডারলাইন করবেন, বিচারিক নজির অনুযায়ী নিম্নলিখিত ব্যক্তিগণ আপিল দায়ের করতে পারে। মকদ্দমা সংশ্লিষ্ট পক্ষ বা বৈধ প্রতিনিধি যে আদালতের ডিক্রি দ্বারা কি সংক্ষুব্ধ, তারপর মকদ্দমার বিষয়বস্তুতে যার স্বার্থ আছে। 3 নাম্বারটা দেখেন, আদালতের রায় বা ডিক্রি দ্বারা ক্ষতিগ্রস্ত গ্রহীতা। এ জায়গায় কি পক্ষ বলছে? পক্ষ বলে নাই। ক্ষতিগ্রস্ত হইলেই সে আপিল করতে পারে। তৃতীয় পক্ষ আপিল করতে পারে। এখন আমরা চলে আসব আপিল দায়ের এবং দায়েরের সময়। খুব সহজ থিওরি। আপিল দায়ের করা যায় 2টা আদালতে, জেলা জজ আর হাইকোর্ট বিভাগ। কে কে বলেন? জেলা জজ আর হাইকোর্ট বিভাগ। তো এর মধ্যে মনে রাখেন, সহকারী জজ, সিনিয়র সহকারী জজ যে আদেশ ডিক্রি দেখ না কেন, আপিল কোথায়? জেলা জজের কাছে। যুগ্ম জেলা জজের 5 কোটি টাকা পর্যন্ত যদি মামলার মূল্যমান হয়, তাহলে আপিল হবে জেলা জজের কাছে। আর 5 কোটি টাকার বেশি হইলে, আগে এটা ছিল 5 লাখ, 2021 সালে এটা সংশোধন করে বানানো হয়েছে, এখন কত? 5 কোটি। বুঝতে পেরেছেন? তাহলে ফৌজদারি আপিলে অনেক পেশ আছে, দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল, খালাসের বিরুদ্ধে আপিল, দণ্ড বৃদ্ধির আপিল, তারপরে অনেক আপিল বিধিবিধান আছে। বাট দেওয়ানিতে সোজা
যে দুইটা আদালতেই আপিল করা যায়, জেলা জজ আর কি হাইকোর্ট বিভাগ। 5 কোটি টাকা পর্যন্ত হইলে জেলা জজ, 5 কোটি টাকার বেশি হলে হাইকোর্ট। কথা ক্লিয়ার? দেখেন তো এই যে দেখেন হাইকোর্ট বিভাগ 5 কোটি 1 টাকা থেকে নাকি, হাইকোর্ট বিভাগে গেলেই 190 দিন। কতদিন? 90 দিন। আর জেলা জজের কাছে গেলে 30 দিন। এই যে যে জেলা জজের কাছে যে 30 দিন, এটা বলছে তামাদি আইনের 152 অনুচ্ছেদ। আর হাইকোর্টের যে 90 দিন, এটা বলছে তামাদি আইনের 156 অনুচ্ছেদ। পরে আছে যদিও। হ্যাঁ, জেলা জজ 152 আর হাইকোর্ট হলে 156। তো আমরা সংক্ষেপে মনে রাখুন, এখানে একটু চলে আসি। দেখেন যে দেওয়ানি মোকদ্দমার ক্ষেত্রে দেওয়ানি কার্যবিধির দিন আপিল করা যায় কোথায় কোথায়? হাইকোর্ট বিভাগে আর জেলা জজের নিকট। মোকদ্দমার মূল্যমান 5 কোটি টাকার বেশি হলে আপিল করতে হবে হাইকোর্ট বিভাগে, এবং মোকদ্দমার মূল্যমান 5 কোটি টাকা কম হলে আপিল করতে হবে জেলা জজের নিকট। সিভিল কোর্টস অ্যাক্টের 21 ধারা, 21 ধারা কিন্তু আমরা অ্যাকচুয়ালি পড়ছি, ওই যে আদালতের এখতিয়ারের ক্ষেত্রে পড়ছি, মনে আছে কিনা? তারপরে দেখেন থার্ড পয়েন্টটা, জেলা জজ যে সকল আপিল অতিরিক্ত জেলা জজ বা যুগ্ম জেলা জজের নিকট প্রেরণ করে, অতিরিক্ত জেলা জজ বা যুগ্ম জেলা জজ সেই সকল আপিল শুনানি বা নিষ্পত্তি করতে পারে। জেলা জজ যে আপিলগুলা অতিরিক্ত জেলা জজের কাছে দিচ্ছে বা যুগ্ম জেলা জজের কাছে দিচ্ছে, সেইগুলা অতিরিক্ত জেলা জজ কি করতে পারবে? নিষ্পত্তি করতে পারবে। বুঝতে পেরেছেন? তারপরে দেখেন দেওয়ানি আদালতের রায় ও ডিক্রির বিরুদ্ধে কতদিনের মধ্যে আপিল করতে হবে তা তামাদি আইন 1908 এর প্রথম শিডিউলের গোল দিবেন 152 এবং 156 অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে। কতদিনের মধ্যে আপিল করতে হবে, কোথায় কোথায় বলছে? 156। এই যে দেখেন 152 অনুচ্ছেদে অনুযায়ী জেলা জজের নিকট আপিল করতে হবে 30 দিনের মধ্যে, আর 156 অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট বিভাগে আপিল করতে হবে কতদিন? 90 দিন। বিগত বছরের দুইটা প্রশ্ন এসেছিল, দেখেন সহকারী জজের রায় ও ডিক্রির বিরুদ্ধে কতদিনের মধ্যে জেলা জজের নিকট আপিল করা যায়? 30 দিন। সেলফ প্র্যাকটিসে যা যা আছে পড়ে ফেলবেন। আমরা চলে আসি যে সকল ক্ষেত্রে আপিল করা যায়। এখানে মূল বা আদি ডিক্রির বিরুদ্ধে আপিল, ধারা 96 থেকে 99, আদেশ 41। বিমল সাহেব কোথায়? শাকিল। মূল বা আদি ডিক্রির বিরুদ্ধে আপিল ধারা কত? 96 থেকে 93। আর আদেশের বিরুদ্ধে আপিল দেখেন ধারা 104 থেকে 106, আদেশ 43। এখন আমরা একটু 96 ধারাটা পড়বো, এটা গুরুত্বপূর্ণ। মূল বা আদি ডিক্রির বিরুদ্ধে আপিল, আপিল ফ্রম অরিজিনাল ডিক্রি। তার আগে আপনাদের একটা বিষয় জেনে রাখা ভালো, একটু লিখে নেবেন। লেখাইছিলাম বোধহয় গতদিন, বা লেখাইছি কিনা মনে নাই। দেখেন লেখেন যে যিনি আপিল করেন, যিনি আপিল দায়ের করেন, একটু লেখেন যে যিনি আপিল দায়ের করেন, যিনি আপিল দায়ের করেন তাকে আপিলকারী, আপিলকারী বা অ্যাপিলেন্ট বলে। অ্যাপিলেন্ট, অ্যাপিলেন্ট বানানটা লেখেন APPELLANT। হুম, অ্যাপিলেন্ট বলে। বুঝতে পারছেন? আর নিচে লেখেন যার বিরুদ্ধে আপিল করা হয়, যার বিরুদ্ধে আপিল করা হয় তাকে প্রতিবাদী, প্রতিবাদী বা রেসপন্ডেন্ট বলে। RESPONDENT। বুঝতে পারছেন? এবার লিখিত পরীক্ষায়, বার কাউন্সিলের লিখিত পরীক্ষায় একটা মুসাবিদা আসছে, আপিলের মুসাবিদা। তো এখন সচরাচর আমরা যেটা জানি যে মূল মামলা করে বাদী, দেওয়ানি মামলা হলে বাদী বলি, আর যার বিরুদ্ধে করে তার বলি বিবাদী। ফৌজদারি মামলা হলে
যিনি মামলা করে, নালিশকারী বা অভিযোগকারী, আর জিয়ার মামলা হলে রাষ্ট্র বা সংবাদদাতা, আর বিরুদ্ধ পক্ষের বলে অভিযুক্ত বা আসামি, যাই বলেন। কিন্তু আপিলের ক্ষেত্রে আমার এই জায়গায় এই জিনিসটা ঠিকঠাক দরকার। আপিল যিনি করবেন তারে বলে আপিলকারী, দেওয়ানি ফৌজদারি যে আপিল হোক না কেন, যিনি আপিল করে তাকে বলে আপিলকারী বা আপিলেট। বুঝতে পেরেছেন? আর যার বিরুদ্ধে আপিল করে তাকে বাংলায় কি বলে? প্রতিবাদী। ইংরেজিতে বলে কি? রেসপন্ডেন্ট। তো এই প্রতিটা জিনিসই আপনার শিক্ষা। এই সব জিনিস দেখা গেল আপনার লিখিত পরীক্ষায় কাজে লেগে গেছে। বুঝতে পেরেছেন? তো আমরা চলে আসি 93 ধারায়। মূল ডিক্রির বিরুদ্ধে আপিল, আপিল ফ্রম অরিজিনাল ডিক্রি। এটা অরিজিনাল ডিক্রি মানে হলো এর বিরুদ্ধে আগে আর কোনো আপিল টাপিল করা হয় নাই, এ একেবারে নবজাতক ডিক্রি। অরিজিনাল ডিক্রি মানে হলো সদ্য ভূমিষ্ঠ হয়েছে আদালত থেকে। বুঝতে পারছেন? আপিল ফ্রম অরিজিনাল ডিক্রি। দেওয়ানি কার্যবিধির 96 ধারায় বলা হয়েছে, আদি এখতিয়ার প্রয়োগকারী আদালত কর্তৃক প্রদত্ত প্রত্যেক ডিক্রি হতে আপিলের শ্রবণের ক্ষমতা সম্পন্ন আদালতে আপিল দায়ের করতে হবে। বলতেছে আদি আদালত প্রয়োগকারী আদালত কর্তৃক। আদি আদালত কয়টা আমরা জানি? 4টা। তা আদি আদালত যদি কোনো ডিক্রি দেয় তাহলে আমার ওই ডিক্রির বিরুদ্ধে আপিল করা যাবে আপিল শ্রবণের ক্ষমতা সম্পন্ন আদালতে। ইংলিশটা দেখেন, an appeal shall lie from every decree passed by any court exercising original jurisdiction to the court authorized to hear appeals from। তারপরে আমরা চলে আসি 96 এর সাবসেকশন 2। একতরফা মূল ডিক্রি হতেও আপিল দায়ের করা যায়। an appeal may lie from an original decree passed ex parte। যদি একতরফা ডিক্রি দেয়, একতরফা ডিক্রি 9 আদেশের 6 বিধি মনে আছে কিনা? শুনানির দিন বাদী এসেছে, বিবাদী আসে নাই, আদালত দেখবে বিবাদী বরাবর ঠিকঠাক ভাবে সমন জারি হয়েছে কিনা। একতরফা ডিক্রি যদি দিয়ে দেয়, একতরফা ডিক্রির বিরুদ্ধেও কি করা যাবে? আপিল করা যাবে। কোথায় বলেছে? 96 এর উপধারা কত? 2। বুঝতে পারছেন? আচ্ছা, আমরা 96 এর 3-এ আসি। দেখেন, পক্ষগণের সম্মতিতে আদালত কোনো ডিক্রি প্রদান করে থাকলে তা হতে কোনো আপিল চলে না। পক্ষগণের সম্মতিতে যে ডিক্রি দেয় সেটা বলে সোলে ডিক্রি। 23 আদেশের 3 বিধি, 23 আদেশের 3 বিধি। তাহলে সোলে ডিক্রির বিরুদ্ধে যে আপিল করা যাবে না, 96 উপধারা কত? 3। এই যে দেখেন, নো আপিল শ্যাল লাই ফ্রম এ ডিক্রি পাসড বাই দ্য কোর্ট উইথ দ্য কনসেন্ট অফ পার্টিস। তো 96 উপধারা 1, 2, 3 থেকে সরাসরি ইংরেজি লাইন দিয়ে প্রশ্ন আসতে পারে যে আদি ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায় 96 1, একতরফা ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায় 96 2, আর সম্মতি সূচক ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায় না 96 3। তো এখন দেখেন, সুতরাং আইনে অন্য কিছু বলা না থাকলে প্রত্যেক ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায়। আদালত কোন সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন কিনা তা নির্ধারণ করতে দেখতে হবে সিদ্ধান্তটি ডিক্রি কিনা। যদি ডিক্রি হয় তাহলে তার বিরুদ্ধে আপিল করা যাবে বলে ধরে নিতে হবে। আপনারা কি ডিক্রি আদেশ ভুলে গেছেন নাকি? ডিক্রি আদেশ কাকে বলে আশা করি মনে আছে। মামলার একেবারে শেষে গিয়ে দেয় ডিক্রি। সহজে বোঝানোর জন্য, মামলা শেষে গিয়ে দেয় ডিক্রি, আর ডিক্রির মাধ্যমে পক্ষগণের অধিকার চূড়ান্ত ভাবে নিষ্পত্তি হয়। আর মামলা চলাকালীন সময় দেওয়া হয় কি? আদেশ। আদেশের মাধ্যমে চূড়ান্ত ভাবে নিষ্পত্তি হয় না, অর্থাৎ আদেশের কার্যকারিতা সাময়িক, কিন্তু ডিক্রির কার্যকারিতা কি? ব্যাপক না, চিরস্থায়ী। আচ্ছা, এখন দেখেন ডিক্রিটি কোন আদালত দিয়েছে। যদি ডিক্রিটি আদি এখতিয়ার প্রয়োগকারী আদালত, কোর্ট এক্সারসাইজিং, আন্ডারলাইন করবেন, বিচারিক আদালত যেমন সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জজ মকদ্দমা বিচারে প্রদান করে থাকে, শুধুমাত্র সেই ডিক্রির বিরুদ্ধে আপিল করা যাবে। বুঝতে পেরেছেন? ডিক্রিটির বিরুদ্ধে আপিল করা আইনে নিষেধ আছে কিনা এটা আন্ডারলাইন করেন। ওই পার্টিকুলার ওই ডিক্রিটার বিরুদ্ধে আইনে নিষেধ করা আছে কিনা। যদি আইনে নিষেধ থাকে তাহলে সেটা ডিক্রি হলেও তার বিরুদ্ধে আপিল করা যাবে না। আইনে নিষেধ আছে কেমনে? 96 3-এ বলছে সোলে ডিক্রির বিরুদ্ধে আপিল করা যাবে না, যাবে না। তারপরে 89 কতে মধ্যস্থতার ডিক্রির বিরুদ্ধে আপিল করা যাবে না। সো ডিক্রি হইলে যদি আইনে নিষেধ থাকে তাহলে আপিল করা যাবে না, আর আইনে যদি নিষেধ না থাকে তাহলে আপিল করা যাবে। দেওয়ানি কার্যবিধির আন্ডারলাইন করবেন 2 এর 2 ধারা অনুযায়ী আরজি নাকচ একটি ডিক্রি। যেহেতু 2 এর 2 ধারায় আরজি নাকচ একটি ডিক্রি হিসেবে উল্লেখ করা হয়েছে, তাই এর বিরুদ্ধে আপিল করা যাবে। আবার 96 2 ধারায় বলা হয়েছে একতরফা ডিক্রি হতে আপিল দায়ের করা যায়। আরজি নাকচ বা আরজি প্রত্যাখ্যান
7 আদেশের 11 বিধিতে আছে আজি নাকচে বলে ডিম ডিক্রি, আপনাদের মনে আছে কিনা? ডিম ডিক্রি। আর একটা ডিম ডিক্রি আছে, সেটার নাম কি? রেস্টিটিউশন বা প্রত্যার্পণ। কত ধারা? 144। দেওয়ানি কার্যবিধির 144। এখন আমরা যে যে জিনিসটা দেখবো, আন্ডারলাইন করেন, যে ডিক্রির বিরুদ্ধে আপিল করা আইনে নিষেধ। নিষেধ দেখেন, সাধারণত কিছু ব্যতিক্রম ছাড়া সকল ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায়, কিন্তু সকল আদেশের বিরুদ্ধে কিন্তু আপিল করা যায় না। এখন কোন কোন ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায় না, এটা আইনে কোথায় কোথায় আইনে স্পেসিফিক ভাবে বলা না, আইনে ছড়াই বলা আছে। যে 96(3) বলছে সোলে ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায় না। তারপরে 89 কোয়াতে বলা আছে মধ্যস্থতা ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায় না। কিন্তু দেওয়ানি কার্যবিধির কোথাও এইভাবে বলা যায়, এইভাবে বলা নাই যে অমুক 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 ডিক্রির বিরুদ্ধে আপিল করা যাবে না, এক জায়গায় বলা নাই। বুঝতে পারছেন? তাহলে এখন আমরা একটু দেখি যে কোন কোন ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায় না। 1 নম্বরটা দেখেন, সুনির্দিষ্ট প্রতীক আইনের 9 ধারায় আদালত কর্তৃক প্রদত্ত কোন সিদ্ধান্ত ডিক্রি হলেও এর বিরুদ্ধে আপিল করা যায় না। এটা আন্ডারলাইন করে। তার মানে আমরা জানলাম সুনির্দিষ্ট প্রতীক আইনের 9 ধারার মামলায়, 9 ধারা আমরা সুনির্দিষ্ট প্রতীক আইন 2-1 দিনের মধ্যে শুরু করব। 9 ধারায় বলছে দখল পুনরুদ্ধারের মামলা। 9 ধারায় দখল পুনরুদ্ধারের মামলার ক্ষেত্রে যদি কোনো ডিক্রি দেওয়া হয় আপিল করা যাবে। বুঝতে পারছেন? তারপরে 2 নাম্বার দেখি, দেওয়ানি কার্যবিধির 96(3) ধারায় বলা হয়েছে আদালত পক্ষদ্বয়ের সম্মতিতে আপোষ বা সোলে ডিক্রি দিলে, আপোষ বা কি সোলে ডিক্রি দিলে সেক্ষেত্রে আপিল করা যাবে না। এটা তো মাত্রই পড়ে আসলাম, সোলে ডিক্রি দিলে আপিল করা যায় না। তাহলে আমরা দুইটা পেলাম, সুনির্দিষ্ট প্রতিকারের 9 ধারার মামলা আপিল করা যায় না, সোলে ডিক্রিতে আপিল করা যায় না। 3 নাম্বার দেখেন, ক্ষুদ্র এখতিয়ার সম্পন্ন আদালতের প্রদত্ত কোনো ডিক্রির বিরুদ্ধে আপিল করা যাবে না। ক্ষুদ্র এখতিয়ার সম্পন্ন আদালত কি? যে সকল দেওয়ানি মামলার মূল্যমান 20,000 টাকা, এইগুলা বিচার করে ক্ষুদ্র এখতিয়ার সম্পন্ন আদালত। ক্ষুদ্র এখতিয়ার সম্পন্ন কোন আদালতও যদি কোনো ডিক্রি দেয়, এটার বিরুদ্ধেও আপিল করা যাবে না। তাহলে এসআর অ্যাক্টের 9 ধারা সোলে ডিক্রি, 9 ধারায় বলছে দখল পুনরুদ্ধারের মামলা, সুনির্দিষ্ট প্রতিকারের 9 ধারা মামলায় আপিল করা যাবে না, সোলে ডিক্রির বিরুদ্ধে আপিল করা যাবে না, ক্ষুদ্র এখতিয়ার সম্পন্ন আদালত কোনো ডিক্রি দিলে আপিল করা যাবে না। 4 নাম্বারটা দেখেন, আপিল শুনানি শেষে আপিল আদালত কোনো ডিক্রি দিলে উক্ত ডিক্রির বিরুদ্ধে আপিল করা যাবে না। আপিল শুনানি শেষে মানে ডিক্রিটা দিছে আদি আদালত না, ডিক্রিটা দিছে কে? আপিল আদালত। তো আপিল আদালত যদি কোনো সিদ্ধান্ত দেয় সেটার বিরুদ্ধেও আপিল করা যাবে না। হ্যাঁ, এছাড়া দেখেন তারপরেরটা যদি একটু দেখি, যে উপর উল্লেখিত, তারপরেরটা দেখেন, উপর উল্লেখিত ক্ষেত্রে যেহেতু আপিল করা যায় না, তাই এই সকল ডিক্রির বিরুদ্ধে কি করা যায়? রিভিশন করা যায়। অন্যদিকে পরের লাইনটা আন্ডারলাইন করে, 89 12 ধারা অনুযায়ী মধ্যস্থতার মাধ্যমে আদালত কোনো আদেশ বা ডিক্রি দিলে তার বিরুদ্ধে কোনরূপ আপিল বা রিভিশন করা যাবে না। বুঝছেন? তাহলে আরো একটা পেলাম, এসআর অ্যাক্টের 9 ধারা সোলে ডিক্রি, ক্ষুদ্র এখতিয়ার সম্পন্ন আদালতের ডিক্রি, আপিল আদালতের ডিক্রি আর 89 ক, এই সকল ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায় না। বলেন নির্মল। ক্ষুদ্র এখতিয়ার সম্পন্ন আদালতে মানে ওখানে কি 20,000 টাকার কম হইলে ই করা যাবে না, আপিল করা যাবে না? এটা আমার মাথায় রাখার দরকারই নাই, 20,000 না কি হাজার, আপনারা জাস্ট বোঝার জন্য বলছি যে যে সকল মামলার মূল্যমান 20,000 টাকা সেই সকল মামলা সরাসরি দেওয়ানি আদালতে হয় না, সেই সকল মামলা হয় ক্ষুদ্র এখতিয়ার সম্পন্ন আদালত। ক্ষুদ্র এখতিয়ার সম্পন্ন আদালত সম্পর্কে যদি কৌতূহল থাকে তাহলে 1887 সালের ক্ষুদ্র এখতিয়ার সম্পন্ন আদালত আইন পড়বেন। বাট আপাতত আমাদের দরকার যে ক্ষুদ্র এখতিয়ার সম্পন্ন আদালত যদি কোনো ডিক্রি দিয়ে থাকে সেই ডিক্রির বিরুদ্ধে আপিল করা যাবে না। কথা শেষ। সংক্ষেপে মনে রাখুন, এটা একটু পড়ি, দেখেন ডান সাইডে, একমাত্র আদি এখতিয়ার প্রয়োগকারী আদালতের ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায়, এটা আমরা জানি। পরেরটা দেখেন, অর্থাৎ অর্থাৎ
আপিলে প্রদত্ত ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায় না, সুতরাং দেওয়ানি কার্যবিধিতে গোল দিবেন, দ্বিতীয় আপিলের কোনো সুযোগ নাই। দেওয়ানি কার্যবিধিতে কিসের সুযোগ নাই? দ্বিতীয় আপিলের। একটা উদাহরণ দিছে দেখেন, যেমন সহকারী জজ ডিক্রির বিরুদ্ধে জেলা জজের নিকট আপিল করা হলো। সহকারী জজ ডিক্রি দিছে, আপিল করলে কার কাছে? জেলা জজের কাছে। আপিল শুনানি শেষে আদালত ডিক্রি দিল, জেলা জজের উক্ত ডিক্রির বিরুদ্ধে পুনরায় আপিল করা যাবে না, কারণ এই মামলায় প্রদত্ত ডিক্রির বিরুদ্ধে ইতিমধ্যে একবার আপিল করা হয়েছে এবং এই ক্ষেত্রে দ্বিতীয় আপিলের কোনো সুযোগ নেই। বুঝতে পেরেছেন? দেওয়ানি কার্যবিধিতে দ্বিতীয় আপিল করা যায় না। দ্বিতীয় আপিল মানে হলো একবার আপিল করছি, আপিল আদালত যে সিদ্ধান্ত দিছে ওটার বিরুদ্ধে আর আপিল করা যাবে না। ফেরদৌস্ত বুঝতেছে না? ভালো উদাহরণ দিলে বুঝবেন না। আপনি আকাম করছেন, আপনার আকামের বিরুদ্ধে নালিশ করছে আপনার বাপের কাছে, আপনার বাপের সিদ্ধান্ত দিলে ওটাই চূড়ান্ত, আপনার দাদার কাছে যায় নালিশ করা যাবে না। বুঝছেন? আচ্ছা, আর যদি আপনি, আপনার বিরুদ্ধে একজনের মনোমালিন্য হইছে, এখন আপনার এই দুইজনের বন্ধু এসে বলতেছে বন্ধু যা হওয়ার হয়েছে আসো আমরা মিটমাট হয়ে যাই, আপনার কাছেই আবেদন করছে, এটা বলে রিভিউ। বুঝতে পারছেন? আর আপনার বড় ভাই বা আপনার যে অভিভাবক তার কাছে কি আবেদন করলে এটা কখনো আপিল কখনো রিভিশন। এ হলো কথা। আচ্ছা, নিচের দুইটা আর পড়তেছি না, আমরা সরাসরি চলে আসি পরের পেজে। দেখেন এখানে দুইটা উদাহরণ দিতে, উদাহরণও পড়বো না, এতক্ষণ তো উদাহরণ নিয়ে আলোচনা করছি। বিগত বছরের প্রশ্ন দেখেন, এক নং প্রশ্নটা দেখেন, সোলে ডিগ্রির বিরুদ্ধে আপিল চলে না বিধানটি কোড অফ সিভিল প্রসিডিওর 1908 এর কোন ধারায় বলা আছে? 93-3। 2 নম্বর প্রশ্নটা দেখেন, আপোষমূলক ডিগ্রির বিরুদ্ধে আপোষমূলক ডিগ্রির বিরুদ্ধে প্রতিকার পাওয়া যায় কিসে? রিভিশনে। তো এখানে প্রচুর প্রশ্ন এসেছে, এগুলা পড়ে ফেলবেন। সব শেষের প্রশ্নটা পড়ি। 6 নম্বর, চূড়ান্ত ডিগ্রি প্রচারের পর সংক্ষুব্ধ পক্ষ নিম্নের কোন পদক্ষেপ নিতে পারবে? দেখেন, চূড়ান্ত, আমি একটু বলি, আমরা একেবারে যেদিন প্রথম বা দ্বিতীয় ক্লাসে পড়েছিলাম যে ডিগ্রি হলো 3 প্রকার: প্রাথমিক ডিগ্রি, চূড়ান্ত ডিগ্রি, আংশিক প্রাথমিক, আংশিক চূড়ান্ত। এখন একটা কথা মনে রাখবেন, বাটোয়ারার মামলায় 2টা ডিগ্রি হয়, আগে দেয় প্রাথমিক পরে দেয় চূড়ান্ত। এখন আপনারা প্রাথমিক ডিগ্রি দিছে, আপনি যদি প্রাথমিক ডিগ্রির বিরুদ্ধে সংক্ষুব্ধ হন তখনই আপিলটা করতে হবে, কিন্তু প্রাথমিক ডিগ্রি দিছিল আপনি আপিল করেন নাই, যখন চূড়ান্ত ডিগ্রি দিয়ে দিল তখন চূড়ান্ত ডিগ্রির বিরুদ্ধেই আপিল করতে পারবেন, প্রাথমিক ডিগ্রি রিলেটেড আর কোনো কথা বলতে পারবেন না। বুঝেন কিনা? প্রাথমিক ডিগ্রি দেওয়ার পরে আপনি ইচ্ছা করলে প্রাথমিক ডিগ্রির বিরুদ্ধে আপিল করতে পারবেন, কিন্তু প্রাথমিক ডিগ্রি দিছে আপনি কোনো কথা টথা বলেন নাই, আপিল করেন নাই, ইতিমধ্যে চূড়ান্ত ডিগ্রি দিয়ে ফেলছে, তাহলে চূড়ান্ত ডিগ্রি দিলে চূড়ান্ত ডিগ্রির বিরুদ্ধে আপিল করতে পারবেন, কিন্তু প্রাথমিক ডিগ্রি রিলেটেড আর কোনো কথা বলা যাবে না। এই সেই কথা বলছে যে চূড়ান্ত ডিগ্রি প্রচারের পর সংক্ষুব্ধ পক্ষ নিম্নের কোন পদক্ষেপ নিতে পারবে? চূড়ান্ত ডিগ্রির বিরুদ্ধে কি বলেন? আপিল। ব্যাখ্যাটা পড়ি। প্রাথমিক ডিগ্রির বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষ আপিল করতে ব্যর্থ হলে চূড়ান্ত ডিগ্রির বিরুদ্ধে যখন আপিল করবে তখন প্রাথমিক ডিগ্রির বিষয়ে কোনো চ্যালেঞ্জ করতে পারবে না। 97 ধারা। গোল দিয়ে 3টে স্টার দেন। পাইছেন? অর্থাৎ প্রাথমিক ডিগ্রি প্রদত্ত হলে প্রাথমিক ডিগ্রির বিরুদ্ধে আপিল করতে হবে, এবং আপিল না করা হলে যখন চূড়ান্ত ডিগ্রি দেওয়া হবে তখন আর প্রাথমিক ডিগ্রির বিরুদ্ধে আপিল করা যাবে না। এমনকি চূড়ান্ত ডিগ্রির বিরুদ্ধে আপিল করা হলে সেখানে প্রাথমিক ডিগ্রির বিরুদ্ধে কোনো চ্যালেঞ্জ করা যাবে না। সো যদি কখনো এই ধরনের প্রশ্ন এসে যায় যে চূড়ান্ত ডিগ্রি দিছে, এখন চূড়ান্ত ডিগ্রির বিরুদ্ধে আপিলের সময় কি প্রাথমিক ডিগ্রি রিলেটেড কোনো কথা বলা যাবে কিনা? যাবে? যাবে না। কত ধারায় বলেছে? 97 ধারায়। সেলফ প্র্যাকটিসের 3 নং প্রশ্নটা দেখেন, আপনার বইতে হয়তো বা নাই, পুরাতন বইতে নাও থাকতে পারে, সমস্যা নাই না থাকলেও। An appeal shall lie from every degree passed by any court exercising original jurisdiction to the court authorized to hear appeals from। মানে এই যে আদি ডিগ্রির বিরুদ্ধে
আপিল করা যাবে আপিল এখতিয়ার সম্পন্ন আদালতে। 96 এক না? এক। 4 নম্বর দেখেন, an appeal may lie from an original degree past ex party, একতরফা ডিগ্রির বিরুদ্ধে আপিল করা যায় কত? 7 নম্বর দেখেন, no appeal shall lie from a decree passed by the court with the consent of the parties, কত? 96 কত? 3। সো 15 নম্বর প্রশ্নটাও যদি দেখেন, এই একজন কমেন্ট করছেন, লিখছেন যে আওয়াজ কম শোনা যাচ্ছে, অন্যরাও কি কম শুনতেছেন কথা? একটু টেক্সট করেন। মুস্তফা কামাল সাহেব বলছে যে শব্দ উনি কম পাচ্ছেন, আপনারাও কি কম পাচ্ছেন কিনা কাইন্ডলি জানান। ওকে, ঠিক আছে, তাহলে অন্যরা ভালো শুনতে চায়, তাহলে মুস্তফা কামাল সাহেব আপনার সমস্যা। 10 নম্বর প্রশ্নটা পড়ি দেখেন, আদি এখতিয়ার প্রয়োগকারী আদালত কর্তৃক আরজি নাকচ, আন্ডারলাইন করেন, আরজি নাকচ পাইছেন বা প্রত্যাখ্যানের বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার হলো কি? আপিল। 11 নম্বরটা দেখেন, আপিল দায়ের করতে পারে বাদী বিবাদী মকদ্দমায় স্বার্থে আছে এমন ব্যক্তি, উপরের কি? সবগুলা। 13 নম্বর প্রশ্নটা ভিভিআই, কোন ডিগ্রি পরিবর্তন বা সংশোধন করা যাবে যদি এটা গুণাগুণকে প্রভাবিত করে, এখতিয়ারকে প্রভাবিত করে। ক এবং খ কি বলছে? উভয়। ব্যাখ্যাটা পড়ি তারপরে আমি বোঝাচ্ছি। দেখেন, যদি কোনো সিদ্ধান্ত যেটা গুণাগুণের ভিত্তিতে সঠিক এবং এখতিয়ার সম্পন্ন আদালত কর্তৃক দেওয়া হয়, সেক্ষেত্রে শুধুমাত্র মকদ্দমার কার্যক্রমের কোনো ভুল, বলতেন কার্যক্রমের কোনো ভুল, ত্রুটি, অনিয়ম, মকদ্দমার পক্ষ বা কারণের অপসংযোগের কারণে উক্ত ডিক্রিটি পরিবর্তন বা সংশোধন করা যাবে না বা ফেরত পাঠানো যাবে না। এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হলো, ধরেন আপনি বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষা দিছেন, এখন বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষা দেওয়ার পরে বাংলাদেশ বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস মার্ক হলো 50, নেগেটিভ মার্কিং প্রতিটা প্রশ্নের জন্য 0.25, 100তে আপনি যদি 50 পান তাহলে আপনি লিখিত পরীক্ষা দিতে পারবেন। এখন ধরেন আপনি পরীক্ষাতে 100টাই দাগাইছেন, দাগানোর পরে আপনার অনেকগুলো ভুল চলে গেছে, 30টা ভুল হয়ে গেছে, হওয়ার পরেও কিন্তু 30 টাকা 40টা ভুল গেলেও আপনার 50 থাকে। বুঝতে পারছেন? তাহলে আমার ভুল গেছে অনেক, কিন্তু ভুল যাই যাক না কেন, যদি আমার 50 মার্ক থাকে তাহলে আমি কি? পাস। বুঝতে পারছেন? অনেকে পরীক্ষার হলে গিয়ে কিছু ভুল করেন। ভুল করেন কিভাবে? দেখা গেল যে রোল নাম্বার যা লেখার দরকার অন্য আর একটা কিছু লিখে ফেলছেন, ভুল হয়ে গেছে, তখন স্যার ম্যাডামরে বললেন, উনি আবার সংশোধন করে দিল, তাহলে আবার ওটা কি হয়ে গেল? ঠিক হয়ে গেল। তো মামলার ক্ষেত্রে তাই, মামলার ক্ষেত্রে বিষয়টা হলো বিচারিক আদালত সিদ্ধান্ত দিছে, ডিক্রি দিয়ে দিছে, এখন ডিক্রির বিরুদ্ধে আপনি আপিল করছেন, আপিল আদালত দেখলো যে এই মামলাটা হওয়া উচিত ছিল খুলনাতে, কিন্তু মামলাটার বিচার হয়েছে গোপালগঞ্জে, তার মানে ভুল আছে। তারপরে এই মামলায় অমুক অমুকরে পক্ষ করার দরকার ছিল, কিন্তু অমুক অমুকরে পক্ষ করে নাই, তাহলে পক্ষ করার দিক দিয়ে কি আছে? ভুল আছে। কিন্তু সার্বিক দিক বিবেচনা করে আপিল আদালত দেখলো যে এই ভুল থাকা সত্ত্বেও এই মামলায় যে ডিক্রি দিছে সেটা ঠিকঠাকই আছে, এটা মামলার গুণাগুণে কোনো প্রভাব বিস্তার করে নাই। তাহলে এই যে যে ভুলগুলো আছে, এই ভুলগুলোর কারণে ডিক্রিটা পরিবর্তন করবে না, কারণ ওই জায়গায় তো 50 মার্ক হয়ে গেছে। আপনার যতই সহজ সহজ প্রশ্ন ভুল যাক, 50 তো হয়ে গেছে। এটাই হলো দেওয়ানি কার্যবিধির 99 ধারা। মানে আপনার মামলায় যদি পক্ষর অপসংযোগ হয়, কারণের অপসংযোগ হয়, বা অন্য কোনো ভুল থাকে, কিন্তু সার্বিকভাবে যদি দেখা যায় যে এই ভুলের কারণে মামলার গুণাগুণ এর কোনো ক্ষতি হয় নাই, তাহলে আপিল আদালত ওই ডিক্রিটা সংশোধন করবে না বা বিচারিক আদালতে ফেরত পাঠাবে না। বুঝছেন? এই যে আবার পড়ি, এবার ভালো বুঝবেন, দেখেন ব্যাখ্যাটা পড়ি। যদি কোনো সিদ্ধান্ত
যেটা গুণাগুণের ভিত্তিতে সঠিক, দেখছেন, এবং এখতিয়ার সম্পূর্ণ আদালত কর্তৃক দেওয়া হয়, সেই ক্ষেত্রে শুধুমাত্র মকদ্দমার কার্যক্রমের কোনো ভুল, ত্রুটি, অনিয়ম। অনিয়ম, মকদ্দমার পক্ষ বা কারণের অপসংযোগের কারণে উক্ত ডিক্রিটি পরিবর্তন সংশোধন করা যাবে না বা ফেরত পাঠানো যাবে না। বুঝছেন না? কত ধারায় বলছে? 99 ধারায়। একটু ব্রাকেটে নিচে লিখে রাখেন, সাক্ষ্য আইনের 167 ধারার মতো, সাক্ষ্য আইনের 167 ধারার মতো। সাক্ষ্য আইনের 167 ধারার মতো। সাক্ষ্য, আবার সাক্ষ্য লেখেন না কেউ। আরিফ সাহেব আজ আমাদের মাঝে নেই। তিনি রিটেন দিয়ে এখন একটু বিশ্রাম আছে। কি হয়েছে মানে মারা যায় নেই, সে লিখিত পরীক্ষা দিয়েছে, লিখিত ফল প্রার্থী। দেখেন, আচ্ছা, তো তাহলে আদি ডিক্রির বিরুদ্ধে আপিল 96 ধারা, আর প্রাথমিক ডিগ্রি ভিত্তিতে আপিল না করলে, চূড়ান্ত ডিগ্রি ভিত্তিতে যখন আপিল করতেছেন প্রাথমিক ডিগ্রি রিলেটেড কোনো কথা বলা যাবে না, 97 ধারা। মামলার কার্যক্রমে আর ডিগ্রিতে যদি কোনো কার্যক্রমের ভুল থাকে বা পক্ষগণের অপসংযোগ এগুলো ত্রুটি বিচ্যুতি থাকে, কিন্তু মূলত যদি ন্যায় বিচার ব্যাহত না হয় বা মামলার গুণাগুণকে প্রভাবিত না করে, তাহলে ডিগ্রি আপিল আদালত সংশোধন করবে না। এটা কত ধারা? মাঝখানে বাদ পড়ছে কত? যেটা বাদ পড়ছে সেটা পড়ার দরকার নাই। আর যার রাতে ঘুম আসে না, সে একা একা পড়ে নেবেন যে না 98 আমার পড়তেই হবে। আচ্ছা, তো এখন আমরা চলে আসি আপিল সম্পর্কিত পদ্ধতিগত বিধান, আদেশ কত? 41। 41 বিধিতে বলছে, অ্যাকচুয়ালি হবে কি 41 আদেশে। হ্যাঁ, 41 আদেশে আপিল সংক্রান্ত পদ্ধতিগত বিধান আলোচনা করা হয়েছে, অর্থাৎ কিভাবে আপিল দায়ের করতে হবে, আপিলের শুনানি কখন হবে, শুনানি মুলতবি বা আপিল শুনানির সময় হাজির না হলে, এগুলো মোটামুটি সব কিছু বলা আছে কততে? 41 আদেশে। তো প্রথমেই আমরা চলে আসি 41 আদেশের এক বিধি। এই মাহবুব সাহেব কই যান? বিধি এক, আপিলের আকার, ফর্ম অফ আপিল। ফর্ম অফ আপিল, দেখেন, মূল মামলা দায়ের করে বাদী কিসের মাধ্যমে? আরজি। আর বিবাদী দেয় কি? লিখিত জবাব। কিন্তু আপিল তো বাদী বিবাদী যেই করতে পারে, যেই করুক না কেন, আপিলে তো একটা লিখিত একটা দরখাস্ত ওখানে দিতে হয়। এই যেটা লিখিত ওখানে সাবমিট করে আদালতে, এটা বলে মেমোরান্ডাম অফ আপিল বা আপিলের স্মারকলিপি, যেটারে আপনারা সংক্ষেপে বলেন মেমো। মেমো ওই ডিলেপিটিশনের মতো নাকি স্পাইল। তো এটার পূর্ণরূপ হচ্ছে কি? মেমোরান্ডাম অফ আপিল। আর বাংলায় বলে আপিলের স্মারকলিপি। এই যে দেখেন, প্রত্যেকটি আপিল আপিলের স্মারকলিপি বা মেমোরান্ডাম অফ আপিল আকারে দায়ের করতে হবে। বুঝতে পারছেন? তারপরে দেখেন, আপিলের স্মারকলিপি, মেমোরান্ডাম অফ আপিল আপিলকারী কর্তৃক, এটা বলতেন, আপিলকারী কর্তৃক বা বল দিবেন তার উকিল কর্তৃক স্বাক্ষরিত হতে হবে। এটা বাধ্যতামূলক। একটু ব্যাখ্যা দিই। প্লিডিংসে 6 আদেশের 14তে বলছে প্লিডিংসে সিগনেচার করবে পার্টি প্লাস প্লিডার, মানে উকিল এবং পক্ষ বই করবে। কিন্তু আপিলের মেমোতে করতেছে হয় আপিলকারী, না হলে অথবা তার কে? উকিল। এটা গুরুত্বপূর্ণ। প্লিডিংসে করে পক্ষ প্লাস উকিল, আর আপিলের স্মারকলিপিতে করে কে? হয় আপিলকারী অথবা তার উকিল। বলেন। আমরা যে আপিল করি, হ্যাঁ, এই আপিলে তো কোনো সময় তো দেই না যে আপিলকারী করে সাক্ষ্য তুমি করে দেয়। কি বলছে? কারণ উকিল সাহেব যদি না করে, যদি খালি পক্ষ দিয়ে করায়, তাহলে কি দাবি করা যাবে? এই যে 41 আদেশের এক বিধিতে কি বলছে? আপনারা উকিল সাহেব করে, পক্ষরা করে না, ভুল আছে? এ জায়গা তো উকিল করছে, সমস্যা কি? অথবা এই শুনেন, আমরা যে আদেশ 3 করছি, স্বীকৃতি প্রতিনিধি মনে আছে? একটা দেওয়ানি মামলা কে চালাইতে পারে? পক্ষ নিজে পারে, তার প্রতিনিধি পারে, অথবা উকিল পারে। তাহলে পক্ষ নিজে যদি আপিল করে, তাহলে তো উকিল পক্ষই স্বাক্ষর করবে, তাহলে তার উকিলের স্বাক্ষর করার দরকার নাই।
বুঝছেন? আচ্ছা, এরপরে দেখেন, আপিলের স্মারকলিপিতে যে ডিক্রির বিরুদ্ধে আপিল করা হচ্ছে সেই ডিক্রির আপত্তি সমূহ উল্লেখ করতে হবে। এখন আপনি কেন আপিল করতেছেন এটা তো অবশ্যই জায়গা থাকাই লাগবে। আপনি তো আর মানে আনন্দে আপিল করতেছেন না, ডেফিনেটলি আপনি ওই রায়ের কোনো অংশের বিরুদ্ধে সংক্ষুব্ধ, এই কারণেই তো আপনি আপিলটা করতেছেন। তাহলে কি কি আপত্তি আছে এটা স্মারকলিপিতে থাকবে। আপিলের স্মারকলিপির সাথে আন্ডারলাইন করবেন ওকালতনামা দিতে হবে। এই যে বলতেন যদি আইনজীবী আপিল দায়ের করে, তার মানে আইনজীবী যদি আপিল দায়ের না করে, যদি আপিলকারী করে, তাহলে কি ওকালতনামা দেওয়া লাগবে? লাগবে না। আদালত নিতে বাধ্য। আমাদের এখানকার প্রেক্ষাপটে কেউ পারে না, এখন যে আপিল করবে তার তো দেওয়ানি কার্যবিধি সম্পর্কে ধারণা থাকতে হবে, নাহলে সে দিবে কিভাবে? এরকম তো এক্সপার্ট হতে হবে, নাহলে সে উকিলের কাজ কেমনে করবে? তা যদি কেউ নিজে ধারণা থাকে তাহলে সে একা একা আপিল করতে পারবে, কোনো সমস্যা নাই। এই যে আমাদের এই এই লেকচার দেখেন, ভারতের ওই বনগাঁয়ের গোবিন্দচন্দ্র মালী সাহেব, উনি ইউটিউবে প্রায় কমেন্ট করে, ভারত থেকে দেখছি। তো উনি তো একজন উকিল সাহেব না, কিন্তু উনি ওনার এই যে বিভিন্ন মামলা টামলা যা আছে উনি একা একা পরিচালনা করে, আগেও একবার বলছিলাম। আচ্ছা দেখেন, সে করবে। দেখেন, হ্যাঁ, যে ডিক্রি বা রায়ের বিরুদ্ধে আপিল করা হচ্ছে সেই ডিক্রি বা রায়ের একটি সত্যায়িত কপি। তাহলে আমার এই জায়গায় দুইটা জিনিস মনে রাখতে হবে। সেটা হলো যে দেওয়ানি আপিল যে দরখাস্তের মাধ্যমে দায়ের করে তারে কি বলে? স্মারকলিপি বা মেমোরান্ডাম অফ আপিল। আর আরেকটা কথা বলে রাখি, ফৌজদারি মামলায় এটার বলে পিটিশন। ফৌজদারি মামলায় আপিল করে পিটিশনের মাধ্যমে, আর দেওয়ানি মামলায় করে স্মারকলিপি আকারে। তো স্মারকলিপি যে জায়গায় লেখা আছে ওই জায়গায় একটু লিখে রাখেন, ফৌজদারি মামলায় সিআরপিসি তে এটারে কি বলে? পিটিশন, আপিলের পিটিশন। আর দেওয়ানিতে বলে আপিলের স্মারকলিপি বা মেমোরান্ডাম। আমার পানি এনে দিছে। তারপরের প্রশ্নটা দেখেন, প্রত্যেকটি আপিল মেমোতে স্বাক্ষর করবে কে? আপিলকারী বা তার উকিল। বাট এইটা যদি মূল মামলা হতো, আরজি হতো, তাহলে কে স্বাক্ষর করতো? পক্ষ এবং উকিল। পক্ষ এবং উকিল। বিধি 2 দেখেন, আপিলে যে সকল কারণ সমূহ বা হেতু সমূহ গ্রহণযোগ্য হতে পারে, গ্রাউন্ডস হুইচ মে বি টেকেন ইন অ্যাপিল। আমরা ফৌজদারি মামলায় বা যারা প্র্যাকটিস করেন কোর্টে, ওখানে লেখা হেতুবাদ। হেতুবাদ মানে কি? কারণ। হেতু শব্দের অর্থ হলো কারণ বা ক্ষেত্র, গ্রাউন্ড। বুঝতে পারছেন? আচ্ছা, আপিলের স্মারকলিপিতে বা মেমোতে উল্লেখ করা হয়নি এমন কোন কারণ বা হেতু সম্পর্কে আপিলকারী তার বক্তব্য আদালতের অনুমতি ব্যতীত পেশ করতে পারবে না। গুরুত্বপূর্ণ কথা, মানে আপনি কি কারণে আপিল করছেন এটা মেমোতে থাকতে হবে। যে কারণটা মেমোতে উল্লেখ করেন নাই সেটা পরবর্তীতে শুনানির সময় বলতে পারবেন না, তবে আদালত অনুমতি দিলে পারবেন। বুঝেন কিনা? আপিলের মেমোতে যে যে কারণ উল্লেখ করছেন সেই বিষয়ে শুনানি করতে পারবেন। আপিলের মেমোতে যে কারণ লেখেন নাই সেই বিষয়ে শুনানি করতে পারবেন না, তবে আদালত অনুমতি দিলে পারবেন। হ্যাঁ, এই যে 41 বিধি দেখেন, অর্থাৎ আবার ফৌজদারি মামলা এবার 41 বিধি দেখায় না, দোহাই লাগে আপনাদের। দেখেন, অর্থাৎ একমাত্র আপিল আদালতের অনুমতি নিয়ে আপিলকারী এমন হেতুসমূহ শুনানিকালে উত্থাপন করা যেতে পারে। তো আমরা বিগত বছর প্রশ্ন দেখি, দেখেন যে দেওয়ানি আপিলের মেমোতে কোনো একটি হেতু উল্লেখ না করলে শুনানিকালে তা উত্থাপন করা যাবে শুধুমাত্র আদালতের অনুমতি সাপেক্ষে। বুঝতে পেরেছেন? তো আমাদের নামাজের বিরতি, আজান দিছে না? তো নামাজ শেষে আবার আমরা ইনশাল্লাহ শুরু করব। ভাই, 41-3 বিধিটা গুরুত্বপূর্ণ। দেখেন, আপিলের স্মারকলিপি প্রত্যাখ্যান, রিজেকশন অফ মেমোরান্ডাম অফ আপিল। আপিলের স্মারকলিপি নির্ধারিত পদ্ধতিতে না লিখলে 41-3 বিধির অধীন আপিল আদালত আপিলের স্মারকলিপি প্রত্যাখ্যানের আদেশ দিতে
পারে। একটা জিনিস খেয়াল করবেন, রিজেকশন অফ প্লেন্ট 7 আদেশের 11, রিজেকশন অফ মেমোরান্ডাম অফ আপিল 41 আদেশের 3। বুঝতে পেরেছেন? বা আদালত কর্তৃক গোল দিবেন নির্ধারিত সময়ে সংশোধনের জন্য গোল দিবেন ফেরতের আদেশ দিতে পারে, ফেরত। এই জায়গায় প্রকৃতপক্ষে 3 ধরনের আদেশ দিতে পারে: আপিলের স্মারকলিপি প্রত্যাখ্যান, আপিলের স্মারকলিপি সংশোধন, আপিলের স্মারকলিপি ফেরত। বুঝতে পারছেন? এবং এই জায়গায় নিচে লেখেন প্রতিকার রিভিশন। যে আদেশই দেখ না কেন, প্রত্যাখ্যান করুক, স্মারকলিপি আপনার নির্ধারিত সময় সংশোধনের জন্য বলুক বা ফেরত দেখ, প্রতিকার কি? সংক্ষুব্ধ পক্ষের রিভিশন। তো 41 আদেশের 3 বিধি মানে রিভিশন। এবং আর একটা কথা মনে রাখবেন, রিজেকশন অফ প্লেন, রিজেকশন অফ মেমোরান্ডাম অফ আপিল বলুক বা রিটার্ন অফ মেমোরান্ডাম অফ আপিল বলুক বা অ্যামেন্ডমেন্ট অফ মেমোরান্ডাম অফ আপিল বলুক, 41 আদেশের কত? এই জায়গা আছে রিজেকশন মানে প্রত্যাখ্যান, অ্যামেন্ডমেন্ট মানে কি? সংশোধন, আর রিটার্ন মানে কি? ফেরত। এই 3টা জিনিসই আছে 41 আদেশের বিবিআই। এবং এখানে আরেকটা বিষয় খেয়াল করেন, যে কত দিনের মধ্যে সংশোধন করবে সেটা এখানে উল্লেখ নেই। তানভীর আলম খান, অ্যামেন্ডমেন্ট অফ প্লিডিংস, প্লিডিং সংশোধনের মেয়াদ কতদিন বলেন? হ্যাঁ, কতদিনের মধ্যে? উল্লেখ তো নাই মেমোর, আপিলের মেমোরান্ডাম, আমি বলছি প্লিডিংস এর কথা। যত তাড়াতাড়ি সম্ভব। মিলন সাহেব, তানবিন সাহেব, নির্মল, এরকম তো কিছু নাই স্যার। এরকম কিছু না। আখিনুর, জীবনে শোনেনও নেই। মনুজ্জামান সাহেব, লালন সাহেব, পারবেন? প্লিডিং সংশোধন কত দিনের মধ্যে করবে? আদালত নির্ধারিত সময় অথবা 14 দিন। 6 আদেশের 18 বিধি, অ্যামেন্ডমেন্ট অফ প্লিডিংস আছে 6 আদেশের 17 বিধি, আর সংশোধনের সময় আছে 6 আদেশের 18 বিধি। আদালত নির্ধারিত সময় অথবা 14 দিন। আর এই অ্যামেন্ডমেন্ট অফ মেমো অফ আপিল এর কোনো সময় নাই। সেলফ প্র্যাকটিসের 5 নাম্বার প্রশ্নটা দেখেন। আপিলের স্মারকলিপিতে মেমোরান্ডাম অফ আপিল যুক্তিতর্ক বর্ণনা ব্যতীত আপিলকৃত ডিক্রির আপত্তির কারণ সমূহ উল্লেখ করতে হবে সংক্ষিপ্তভাবে, কনসাইজলি। স্বতন্ত্র শিরোনামে ডিস্টিং হেড, ধারাবাহিকভাবে নম্বরযুক্ত, নাম্বার কনজিকিউটিভলি, উপরের কি বলেন? সবগুলা। 7 নাম্বার গুরুত্বপূর্ণ, দেওয়ানি কার্যবিধির কত আদেশের কত বিধি অনুযায়ী আপিল আদালত আপিলের স্মারকলিপি প্রত্যাখ্যান করতে পারে? 9 নাম্বার গুরুত্বপূর্ণ, দেখেন, আপিলের মেমো সংশোধনের সময় 3টে স্টার দেন, আদালত নির্ধারিত সময়। আর প্লিডিং সংশোধন যদি বলতো আদালত নির্ধারিত সময় অথবা 14 দিন। তানভীর আলম খান বই আনেন নাই? আচ্ছা, আমরা চলে আসি 41 আদেশের 5 বিধি, ডিক্রি কার্যকর স্থগিতকরণ, বিবিআই। ডিক্রি কার্যকর স্থগিতকরণ। আচ্ছা, একটা দেওয়ানি মামলায় যখন ডিক্রি হয়, যে ডিক্রি পায় তার নাম কি? ডিক্রিদার। আর যার বিরুদ্ধে ডিক্রি হয়েছে তারে কি বলে? দায়িক বা জাজমেন্টেটর। এটা তো জানেন। এখন যে ডিক্রি পাইছে সে তো ডিক্রি পাইয়ে বসে থাকলে হবে না, তার তো জারি মামলা করা লাগবে, সে করবে জারি মামলা। আর যে হচ্ছে আপনার দায়িক, সে যাইয়া করবে কি? আপিল। এটুক তো বুঝেন। এখন আপনি দায়িক যায় আপিল করছে, আর ডিক্রিদার গিয়ে কে জারি মামলা করছে। এখন জারি মামলাও চলমান আছে, আপিলও চলমান আছে। এখন আপনি আপিল করলেই জারি মামলা একা একা স্থগিত হবে না, বরং জারি মামলা স্থগিতের জন্য আপনার আলাদা আবেদন করা লাগবে। বুঝতে পেরেছেন?
তাহলে জারি মামলা স্থগিতের আবেদনটা কে করবে? দায়ী। জারি মামলা স্থগিতের আবেদন যে আদালতে জারি মামলাটা আছে, জারি মামলা কোন আদালতে থাকে? আদি আদালতে। জারি মামলা স্থগিতের আবেদন যে আদালতে জারি মামলা চলতেছে সেই জায়গাও করা যায়, অথবা আপিল আদালতেও করা যায়। বুঝেন কিনা? যে জায়গায় জারি মামলা চলছে সেই জায়গাও করা যায়, অথবা কি আপিল আদালতেও করা যায়। খুব ছোট্ট একটা সূত্র শুনেন। যদি আপনি এখনো ধরেন যে ডিক্রিতার গিয়ে জারি মামলা করে দিছে, তাই এখনো আপিল করে নাই, তো সে যদি দেখে যে জারি মামলা চলমান আছে, তাহলে আপিল করার আগেই যদি সে জারি মামলা স্থগিত করতে চায়, তাহলে জারি মামলা যে জায়গায় চলমান আছে সেই জায়গায় যায় আবেদন করবে। বুঝছেন? আর যদি এমন হয় যে সে আপিল করছে, জারি মামলা স্থগিতের আবেদন করে নাই, তাহলে জারি মামলা স্থগিতের আবেদন করবে আপিলের সাথে সাথে। বুঝতে পারছেন? আপিল আদালতে। তার মানে জারি মামলা স্থগিতের আবেদন দুইটা আদালতে করা যায়, যে আদালতে জারি মামলা চলমান আছে সেই জায়গায়, অথবা কোথায়? আপিল আদালতে। যে জায়গায় চলমান আছে সে জায়গায় করবেন কখন? আপিল এখনো করেন নাই। আর ওই জায়গায় যদি না করেন, তাহলে যে যখন আপিল করছেন তখন। বুঝতে পারছেন? একটু পড়ি দেখেন। বিচারিক আদালত কর্তৃক প্রদত্ত ডিক্রির বিরুদ্ধে আপিল দায়ের করা হয়েছে, আন্ডারলাইন করবেন, শুধুমাত্র এই কারণে উক্ত ডিক্রির অধীন কোনো কার্যক্রম আপনা আপনি স্থগিত হবে না। আপিল করলেই জারি মামলা একা একা স্থগিত হবে না, বা উক্ত ডিগ্রি কার্যকর করা আপনা আপনি স্থগিত হবে না। যে ডিগ্রির বিরুদ্ধে আপিল করা হয়েছে উক্ত ডিগ্রি স্থগিতের জন্য গোল দিবেন আপিলকারীকে আবেদন করতে হবে, এবং এই আবেদনটি করতে হবে ডিগ্রি প্রচারকারী বিচারিক আদালতে। তো আমরা প্রথমে পড়ি, আপিল আদালত কর্তৃক ডিগ্রি কার্যকর স্থগিত। কোন ডিগ্রির বিরুদ্ধে আপিল দায়ের করা হয়েছে শুধুমাত্র এই কারণে কোন ডিগ্রি কার্যকর আপনা আপনি স্থগিত হবে না, কিন্তু আন্ডারলাইন করবেন 41 বিধির অধীন গোল দিবেন আপিল আদালত, গোল দিবেন যথেষ্ট কারণে ডিগ্রি কার্যকর করা স্থগিতের আদেশ দিতে পারে, অর্ডার স্টে অফ এক্সিকিউশন অফ ডিগ্রি। তাহলে আপিল আদালত স্থগিতের আদেশ দিছে 41 কত? 5-1। 41 তারপরে দেখেন ডিগ্রি প্রচারকারী আদালত ডিগ্রি কার্যকর স্থগিতের আদেশ 41 গোল দিবেন 5-2 বিধির অধীন আপিলের জন্য নির্ধারিত সময়ের পূর্বে, এই যে গোল দিন আপিলের জন্য নির্ধারিত সময়ের পূর্বে, মানে আপনি এখনো আপিল করেন নাই, কোন আপিলযোগ্য ডিগ্রি স্থগিতের জন্য উক্ত ডিগ্রি প্রচারকারী আদালতে আবেদন করা যায়। তাহলে আপিল আদালতে স্থগিতের আবেদন করতেছেন 41-5-1, আর ডিগ্রি প্রচারকারী আদালতে 41-5-2। যখন আপনি এখন আপিল করেন নাই তখন স্থগিতের আবেদন করবেন যে আদালতে জারি মামলা চলমান আছে সেই জায়গায়। আর যদি ওই জায়গায় আগে না করে থাকেন তাহলে আপিলের সময় গিয়ে করবেন। বুঝতে পেরেছেন? এই ক্ষেত্রে ডিগ্রি প্রচারকারী আদালত যথেষ্ট কারণে উক্ত ডিগ্রি কার্যকর করা স্থগিতের আদেশ দিতে পারে। এই জায়গায় একটু নিচে স্টার দিয়ে লেখেন, নিচে স্টার দিয়ে লেখেন 21 আদেশের 26 ও 29 বিধি। 21 আদেশের 26 ও 29। মানে 41 আদেশের 5-2 যা আছে সেম জিনিস আছে 21 আদেশের কত? 26 আর 29 বিধিতে। বিধি পড়তে পড়তে একসময় গান গাইবেন, বিধি আমার এসে বন্ধ করে দাও। আচ্ছা, তো যাই হোক, ভয় পাবার কোনো কারণ নাই, জাস্ট বারবার পড়বেন, দেখবেন, ভয় পাবেন না। আইন এভাবে যদি মনে করেন যে আমার কি এত মনে থাকবে না, মনে রাখার দায়িত্ব আল্লাহর উপর ছেড়ে দেন, আপনি জাস্ট খালি বারবার দেখেন। তো তাহলে ডিগ্রি স্থগিতের আবেদন আপিল আদালতে করা যায় 41 আদেশের 5-1, আর জারিকারক আদালতে করা যায় 41 আদেশের 5-2, আর 21 আদেশের 26 ও 29 বিধি। এর মধ্যে যদি আপনি আপিল না করে থাকেন তাহলে আবেদন করবেন জারিকারক আদালতে, আর যদি আপিল করেন তাহলে আপিলের সাথে আপিল আদালতে করবেন। জি, বিগত বছরের প্রশ্ন দেখেন।
আপিলযোগ্য ডিক্রির বিরুদ্ধে আপিল দায়েরের পূর্বেই উক্ত ডিক্রি স্থগিতের দরখাস্ত কোন আদালতে দাখিল করা যাবে? ওই যে আপিল দায়েরের পূর্বে, এটা বললেন আপিল দায়েরের কি পূর্বেই, তাহলে ডিক্রি প্রচারকারী আদালতে 41-27-5-2, বুঝছেন না? 3-4 7 নং প্রশ্নটা দেখেন। যখন ডিক্রির বিরুদ্ধে আপিল করা হয়েছে তখন উক্ত ডিস্ট্রিক্টটি স্থগিতের আবেদন করতে হবে। যদি আপিল করা হয় তাহলে নর্মালি কোথায়? আপিল আদালতে। তো আপিল করা হইলে এটা একটু ক উত্তর দেন, ক দিয়ে লেখেন আপিল আদালতে। বুঝছেন? পাইছেন? 9 নং প্রশ্নটা দেখেন। ডিক্রি জারি স্থগিতের আবেদন মঞ্জুর বা প্রত্যাখ্যানের কোন আদেশের বিরুদ্ধে প্রতিকার হলো কি? রিভিশন। মানে 41-5 যে দরখাস্তটা আপনি দিচ্ছেন এর বিরুদ্ধে প্রতিকার হচ্ছে রিভিশন। দশ নম্বর প্রশ্নটা দেখেন। আপিল আদালত দেওয়ানি কার্যবিধির ড্যাশের অধীন আপিলকারীকে আপিলের খরচার জন্য জামানত প্রদানের নির্দেশ দিতে পারে। বলছে কত? 41-27 কত? 10। তারপরে প্রশ্নটা পড়ি, ব্যাখ্যা দিচ্ছি তারপর। দেওয়ানি কার্যবিধির 41-10 বিধির অধীন আপিল আদালত নির্দেশ অনুযায়ী আপিলকারী আপিলের খরচার জন্য জামানত প্রদানে ব্যর্থ হলে আদালত আপিলটি প্রত্যাখ্যান করতে পারে। এখানে একটু নিচে স্টার দিয়ে লেখেন 41-10 বিধি সমান সমান লেখেন, একটু লেখেন, 2-4 কথা লিখতে হবে, আমি বলি সেটা লেখেন। 41-10 বিধি 41-10 বিধি লেখেন। লেখেন যে 10-1 লেখেন, 10 ব্র্যাকেটে 1। বিধি অনুসারে আপিলকারী বিদেশে থাকলে আপিলকারী বিদেশে থাকলে এবং বাংলাদেশে তার কোনো স্থাবর সম্পত্তি না থাকলে বাংলাদেশে তার কোনো স্থাবর সম্পত্তি না থাকলে অবশ্যই আদালত তাকে জামানত প্রদানের নির্দেশ দিবে। অবশ্যই আদালত তাকে জামানত প্রদানের নির্দেশ দিবে। জামানত প্রদানের নির্দেশ দিবে। দেখেন, জামানত না দিলে আপিল খারিজ। জামানত না দিলে আপিল খারিজ। জামানত না দিলে আপিল খারিজ। ব্র্যাকেটে লেখেন মূল মামলার ক্ষেত্রে প্রতিসাদেশ। মূল মামলার ক্ষেত্রে প্রতিসাদেশ। একটু ব্যাখ্যা দেই, আপনারা হয়তো বা বুঝেন নাই, আমি একটু ব্যাখ্যা দেই। ধরেন একটা দেওয়ানি মামলায় একজন ব্যক্তি আপিল করছে। এখন যিনি আপিল করছেন বাংলাদেশে তার কোনো স্থাবর সম্পত্তি নাই, আবার সে থাকেও বিদেশে। বুঝতে পেরেছেন? থাকেও বিদেশে, আবার বাংলাদেশে তার কোনো স্থাবর সম্পত্তি নাই। তখন প্রতিবাদী এসে আদালতে আবেদন করতে পারে যে ওর ওনার যিনি আপিল করছেন বাংলাদেশে তার কোনো স্থাবর সম্পত্তি নাই এবং তিনি বিদেশে থাকে, তাহলে তারা জামানত দিতে বলেন। আদালত বলবে যে যেহেতু আপনি বিদেশে থাকেন এবং বাংলাদেশে কোনো স্থাবর সম্পত্তি নাই, সো আপনি জামানত দেন।
যদি জামানত দিতে ব্যর্থ হয় তাহলে ওনার আপিল খারিজ। 41 আদেশের কত বিধি? 10 বিধি। বুঝতে পারছেন? আর মূল মামলার ক্ষেত্রে হলো 25 আদেশ। মূল মামলা কি? মূল মামলা দায়ের করে কে? বাদী। বাদী মামলা দায়ের করতে, বাদী থাকে বিদেশে, বাংলাদেশে তার কোনো স্থাবর সম্পত্তি নাই, তখন বিবাদী এসে আবেদন করবে যে ওনার বাদী বিদেশে থাকে, বাংলাদেশে তার কোনো স্থাবর সম্পত্তি নাই, তাকে জামানত দিতে বলেন। তো জামানত দিতে যদি সে ব্যর্থ হয় তাহলে তার মামলা খারিজ। এটা কত? 25 আদেশ। তাহলে মূল মামলার ক্ষেত্রে 25 আদেশ, আর আপিলের ক্ষেত্রে কত? 41 আদেশের এক কাটে দেন, 10 মনে রাখলেই হবে। এই নির্মল, স্যার, কি বলছি বলেন দি। স্যার, ধরুন কোনো ব্যক্তি যে বিদেশে বসবাস করে কিন্তু বাংলাদেশে তার কোনো স্থাবর সম্পত্তি নাই, বাংলাদেশে কোনো স্থাবর সম্পত্তি নাই, এখন সে আপিল করছে। হ্যাঁ এই ক্ষেত্রে আদালত তারে বলবে যে যেহেতু তুমি বিদেশে থাকো, বাংলাদেশে তোমার কোনো স্থাবর সম্পত্তি নাই, হ্যাঁ তাহলে তুমি এত টাকা জামানত দাও। হ্যাঁ যদি ওই ব্যক্তি জামানত দিতে ব্যর্থ হয়, হ্যাঁ। তাহলে তার আপিল খারিজ হবে। আর মূল মামলার আর ক্ষেত্রে যদি এটা বাদীর ক্ষেত্রে হয়, মানে বাদী যদি করে মূল মামলায়, তাহলে সে প্রতিশোধ দেশে আর কি হবে। 25 আদেশে। প্রতিশোধ দেশ। জি, ধন্যবাদ। বাদীর মামলা। এই আফরোজা, আপনি বলেন, মূল মুলতবি আবেদন মূল মামলার ক্ষেত্রে কত আদেশে করে? মুলতবি কত আদেশে করে? তামিম সাহেব, আখিনুর, অ্যাডজনমেন্ট অ্যাডজনমেন্ট, মুলতবি সময়ের আবেদন। তাহমিনা, 21 আদেশের 4 বিধি। মাহবুব সাহেব একটা কিছু বলেন। 25 আদেশ। আর পিরোজ সাহেব? হ্যাঁ, কত আদেশ? 17 বলছেন আপনি? ও বলছে? ও, আস্তে মনে মনে বললে হবে? আপনারা বলছি আমি, আপনি বলেন না। 17 আদেশে, 17 আদেশে মুলতবি পর্যায়ে দুই ভাগে ভাগ করছে। এবার মনে পড়বে না, চূড়ান্ত শুনানি পূর্বে আর চূড়ান্ত শুনানি পর্যায়ে। চূড়ান্ত শুনানি পূর্বে খরচা ছাড়া আগে ছিল 6 বার, বর্তমানে আছে 4 বার, আর খরচ সহ 3 বার। আর চূড়ান্ত শুনানি পর্যায়ে খরচা ছাড়া একবারও যায় না, খরচ সহ কয়বার? 3 বার। মনে পড়ছে? আপিলেও শুনানির মুলতবির এই বিধান আছে, শুনানি মুলতবির বিধান আছে। এই যে দেখেন, আপিল শুনানি বা মুলতবি, হিয়ারিং অফ অ্যান অ্যাডজর্নমেন্ট ইন আপিল। আপিল আদালত মামলা শুনানির জন্য তারিখ নির্ধারণ করবে, কিন্তু যুক্তিযুক্ত কারণে আদালত আপিল শুনানি মুলতবি ঘোষণা করতে পারে। দেওয়ানি কার্যবিধির গোল দিবেন 41 আদেশের 12 ক বিধির অধীন আপিল মুলতবি বা সময় চেয়ে দরখাস্ত দায়ের করতে পারে। 41 আদেশের 12 ক। মূল মামলার ক্ষেত্রে কত আদেশ? 17 আদেশ। আর এখানে হলো 41 আদেশের 12 ক। বিধি 12 ক দেখেন, আপিলে মুলতবি, অ্যাডজর্নমেন্ট ইন আপিল। যে সংখ্যক মুলতবি মঞ্জুর করতে পারে, আমরা চলে আসি 41 আদেশের 12 ক। সর্বোচ্চ খরচ ছাড়া সর্বোচ্চ গোলদেন 3টা। মূল মামলায় খরচ ছাড়া ছিল কয়টা? চূড়ান্ত সময় পূর্বে ছিল 4টা। খরচ সহ কোনো নির্দিষ্ট নাই, মানে খরচ সহ ইচ্ছা করলে অসংখ্যবার হতে পারে। খরচ কত দেখেন? 200 টাকা, আর কত? 1000। এটা আগের মতোই, ওই জায়গাও 200 1000 ছিল, এই জায়গাও 200 1000। আপনারা এতটুকু বুঝেন কিনা যে মূল মামলার সাথে আপিলের অনেক সামঞ্জস্য আছে। ওই মূল মামলায় মুলতবি আছে 17 আদেশে, আর এই জায়গা আছে 12 ক। খরচ ছাড়া 3 বার, খরচ সহ, খরচ সহ কোনো নির্দিষ্ট নাই। এই জায়গায় দেখেন খরচ সহ কোনো নির্দিষ্ট নাই। তারপরে দেখেন, আপিলে কোনো পক্ষের অনুরোধ ক্রমে আপিল আদালত প্রত্যেক পক্ষকে প্রথমে 3টি শুনানি মুলতবি মঞ্জুর করতে পারে কোনো প্রকার খরচ ছাড়া।
তিনের অধিক শুনানি মুলতবি মঞ্জুর করার ক্ষেত্রে আদালত উক্ত পক্ষকে ন্যূনতম 200 টাকা, অনধিক 1000 টাকা খরচ অপর পক্ষকে প্রদানের নির্দেশ দিবে। এই ক্ষেত্রে খরচ সহ সর্বোচ্চ কয়টি মুলতবি আবেদন মঞ্জুর করতে পারে তা উল্লেখ করা হয়নি। মানে যদি বলে যে আপিল পর্যায়ে খরচ সহ শুনানি মুলতবি করতে পারে কয়বার, কোন নির্দিষ্ট বিধান আছে? নাই। এখন খরচা প্রদানে ব্যর্থতার ফলাফল, মূল মামলার ক্ষেত্রে বাদী ব্যর্থ হইলে বাদীর মামলা খারিজ, আর বিবাদী ব্যর্থ হইলে একতরফা ডিক্রি যেত না, একতরফা নিষ্পত্তি করতো আর কি। তো এখানে দেখেন সেম জিনিস, এই খরচ প্রদানের আদেশ যদি আপিলকারী পালনে ব্যর্থ হয় বল দিবেন তাহলে আপিলটি খারিজ হয়ে যাবে। যদি প্রতিবাদী অমান্য করে তাহলে আদালত আপিলটি একতরফা নিষ্পত্তি করতে পারে। বুঝেন কিনা? ওই জায়গা যায়, এই জায়গাও তাই, খারিজ আর একতরফা নিষ্পত্তি, আর এই জায়গা হলো আপিল খারিজ একতরফা নিষ্পত্তি। আচ্ছা, এখন ওখানে গিয়ে আমরা আবেদন করতাম রিভাইভাল অফ প্রসিডিংস, মনে আছে কিনা? 2000 টাকা দেওয়া লাগতো, 2000 টাকা দেওয়া লাগতো এবং মঞ্জুর করতে আদালত বাধ্য ছিল। এই জায়গায় বলতেছে আপিল পুনর্জীবিত করা বা রিভাইভাল অফ আপিল, যে পক্ষের খরচ প্রদানে ব্যর্থতার কারণে আপিলটি খারিজ করা হয়েছে বা একতরফা নিষ্পত্তি হয়েছে সেই পক্ষ উক্ত আপিল, আন্ডারলাইন করবেন, পুনর্জীবিত বা পুনরায় চালু করতে 30 দিনের মধ্যে 41 আদেশের 12(2) বিধির অধীন উক্ত আপিল আদালতে আবেদন করতে পারে। এই ক্ষেত্রে আদালত আবেদনকারীকে সর্বনিম্ন 200 টাকা আর সর্বোচ্চ 1000 টাকা খরচ প্রদানের আদেশ দিতে পারে, কিন্তু মূল মামলায় ছিল 2000, আর এই জায়গায় সর্বনিম্ন 200, সর্বোচ্চ 1000। আবেদনকারী এমন খরচ জমা দিলে শুধুমাত্র তখনই আদালত আপিল পুনর্জীবিত করার আবেদন মঞ্জুর করতে পারে। জেনে রাখা ভালো, দেখেন জেনে রাখা ভালো যে 12(ক) বিধির অধীন আপিল পুনর্জীবিত করার আদেশ প্রত্যেক পক্ষের ক্ষেত্রে গোল দিবেন একবারের বেশি মঞ্জুর করবে না। এই বুঝছেন? আপনি বুঝছেন ভাই? মুলতবি মানে কি বলেন দি? সময়ের আবেদন করা। প্রভাস সাহেব বুঝছেন? তাহলে আপিল পর্যায়ে বলেন তো খরচ ছাড়া কয়বার মুলতবি মঞ্জুর করতে পারে? খরচ ছাড়া বলছি, খরচ ছাড়া 3বার, আর খরচ সহ নির্দিষ্ট নাই। সর্বোচ্চ খরচ কত? সর্বনিম্ন 200। এই তো, আমরা 2 নম্বর প্রশ্নটা পড়ি। আপিলে কোনো পক্ষের অনুরোধে আপিল আদালত শুনানির নিমিত্তে খরচ ছাড়া সর্বাধিক কতবার আপিল, খরচ ছাড়া এটা বলতেন, খরচ ছাড়া সর্বাধিক কতবার মঞ্জুর করতে পারে? 3বার। আর খরচ, পরের প্রশ্নটা দেখেন, শুনানির নিমিত্তে খরচ সহ কয়বার? কোনো নির্দিষ্ট নাই, বিবিআই। 3 নম্বর প্রশ্নটাও গুরুত্বপূর্ণ, দেখেন 3বারের অধিক বার আপিল মুলতবি মঞ্জুর করলে আদালত কত টাকা খরচ প্রদানের আদেশ দিতে পারে? সর্বনিম্ন কত? 200, সর্বোচ্চ কত? 1000। আমরা চলে আসি আপিল খারিজ ও আপিল একতরফা শুনানি, হিয়ারিং আপিল এক্সপার্ট। কি হয়েছে? আজকে শেষ হবে কেন? এই আপনারা অনলাইন অফলাইনে যারা আছেন বলেন মামলা খারিজ কাকে বলে? মনে আছে কিনা কারো? কিরকম, কোথায় খারিজ হয়, যে কোনো একজন বলেন। কি 4টা কারণ কি? যে কোনো একজন বলেন। আমরা যদি গভর্নমেন্ট অ্যাকশন না থাকে, তারপরে যদি মামলাটা ওই আইন দ্বারা বাড়িতে হয়, তা আরজি খারিজ, শাকিল। অনলাইনে কেউ বলবেন, বলেন মামলা খারিজ কেন হয় অনলাইনে?
তানভীর আলম খান, মামলা খারিজ কাকে বলে? কোথায় আছে? না না নয়া দেখুন। কোন জায়গায় 2, 3, 5, 8? জুনাইরা বলেন, জুনাইরা বলেন। স্যার তানভীর, আদেশ 9-এর 2, 3, 5, 8-এ আছে। কেন খারিজ হয় এখানে বলেন তো? 2, 3, 5, 8 মনে আছে? স্যার বিধি 2-তে বলছে বাদী যদি কোর্ট ফি না দেয় বা সমন জারি ডাক মাসুল না দেয় তাহলে মোকদ্দমা খারিজ হবে, এটা হচ্ছে 2-এ। আর 3-এ বলছে শুনানি নির্ধারিত দিনে মনে হয় স্যার বাদী বিবাদী উভয় যদি অনুপস্থিত থাকে তাহলে হচ্ছে 3। আর 5-এটা হচ্ছে স্যার সমন জারি না হলে 1 মাসের মধ্যে যদি আবার নোটিশ না দেয় তাহলে হচ্ছে মানে মোকদ্দমা খারিজ হয়। আর আহ, যখন 8টা মনে হয় স্যার বাদী হাজির না হয় তখনও মোকদ্দমা খারিজ হয়। ঠিক। স্যার, ঠিক আছে। এই শুনেন, আপনারা আগেও পড়েছি, এখনো শুনেন। আরজিতে ত্রুটি থাকলে হয় আরজি খারিজ। আরজি খারিজ আর মামলা খারিজ এক না। আরজিতে ত্রুটি থাকলে আরজি খারিজ, আরজি খারিজ আছে 7 দেশের 11 বিধিতে। মামলার কারণ না থাকলে, কোর্ট ফি না দিলে, তারপরে কোর্ট মকদ্দমার মূল্যমান ঠিকঠাক মতো উল্লেখ না করলে, আইন দ্বারা বাড়িতে হলে, আর যতজন বিবাদী ততজন সমন, সমনের আরজির নকল সমনের সাথে না দিলে আরজি খারিজ হয় 7 দেশের 11। বুঝছেন? জি আর মামলা খারিজ হয় বাদীর ত্রুটির কারণে। কি বলেন? বাদীর ত্রুটির কারণে। তো এর মধ্যে মামলা খারিজ বহু জায়গায় আছে দেওয়ানি কার্যবিধি, তবে উল্লেখযোগ্য যেটা 9 দেশের 4 জায়গায় বাদীর ত্রুটির কারণে মামলা খারিজ হয়। জি 2 বিধিতে আছে ডাক মাসুল দেয় নাই, সমনজারির জন্য মামলা খারিজ। জি 3 বিধিতে আছে শুনানির দিন বাদী বিবাদী আসে নাই, মামলা খারিজ। 2, 3-এর প্রতিকার আছে 4-এ, মনে করাই দিই। 5 বিধিতে আছে সমন বিনা জারিতে ফেরত আসছে, এরপর আপনি 1 মাসের মধ্যে পদক্ষেপ নেন নাই, মামলা খারিজ। 5-এ প্রতিকার হচ্ছে নতুন মামলা করা। আর 8 বিধিতে আছে শুনানির দিন বাদী আসছে, বাদী আসে নাই, বিবাদী আসছে, মামলা খারিজ 9 দেশের 8-এ। এছাড়াও মামলা খারিজ আরো বেশ কয়েক জায়গায় আমরা পাইছি, দেখেন। ওই যে প্রশ্নমালা, বাদীরে বলছিল তুমি বিবাদীর এই 10টা প্রশ্নের উত্তর দাও, উত্তর দিতে পারে নাই, মামলা খারিজ 11 দেশের 21। কেবল যেটা বললাম, সময়ের আবেদন করতে বাদী, খরচ খরচ দিতে পারে নাই, তাহলে বাদীর মামলা কি? খারিজ। আবার এই যে কেবলও পড়লাম যে বাদী বিদেশে থাকে, দেশে কোনো স্থাবর সম্পত্তি নাই, জামানত দিতে বলছে দেয় নাই, মামলা কি? খারিজ। বুঝতে পেরেছেন? তাহলে মামলা খারিজ কিন্তু বহু জায়গায় আছে, কিন্তু দেওয়ানি কার্যবিধিতে আরজি খারিজ আছে কোন জায়গায়? 7 দেশের 11। এখন মামলা খারিজটা এখন কেন বললাম, মামলা খারিজ কেন বললাম, কারণ আপিল খারিজের সাথে মামলা খারিজের মিল আছে। এই যে এখন পড়বো, দেখেন। আপিল খারিজের কারণ সমূহ, কজেস অফ ডিসমিসাল অফ আপিল। আপিলকারীর ব্যর্থতার কারণে আপিল খারিজ হয়, আর মূল মামলার ক্ষেত্রে বাদীর ব্যর্থতার কারণে কি হয়? মামলা খারিজ। আদালত 41 আদেশের আন্ডারলাইন করবেন 11-2, 15-ক, 17-1 এবং 18 বিধির অধীন আপিলকারীর ব্যর্থতার কারণে আপিল খারিজের আদেশ দিতে পারে। তো প্রথমেই আমরা চলে আসি, দেখেন আপিলকারী হাজির না হলে 41 আদেশের 11-2 আর 17-1 বিধির অধীন আপিলের শুনানির জন্য নির্ধারিত দিনে আপিলকারী উপস্থিত না হলে আপিল আদালত আপিলটি খারিজ করে দিতে পারে। তো এখানে একটা বিষয় দেখেন, মূল মামলার ক্ষেত্রে আপিল বাদী হাজির হয় না কত কত বিধিতে? 9 দেশের 2, 9 দেশের 3 আর 8। 3 আর 8, তাহলে এই 11-2 আর 17-1, 9 দেশের 3, 8-এর মতো, যে আপিলকারী হাজির হয় নাই, তাহলে আপিল খারিজ। 11-2 আর কত? 17-1। তারপরেরটা আসেন, নোটিশ জারির জন্য খরচ না দিলে। মূল মামলায় হলো সমন জারির খরচ, আর আপিলে সমন দেয় না, আপিলে দেয় কি? নোটিশ। 41 আদেশের 18 বিধির অধীন নোটিশ জারির জন্য যে খরচ প্রয়োজন
তার নির্ধারিত সময়ের মধ্যে আপিলকারী জমা দিতে ব্যর্থ হওয়ার কারণে প্রতিবাদীকে নোটিশ দেওয়া না গেলে আপিল আদালত আপিলটি খারিজ করে দিতে পারে। তাহলে এই যে যে 18 বিধি, এটা নয় আদেশের কোন বিধির মতো বলেন? প্রসেস ফি দেয় নাই নয় আদেশের 2, এই জায়গা নোটিশ জারি খরচ দেয় নাই 41 আদেশের কত? 18। তাহলে এটা নয় আদেশের কিসের মতো? 2 এর মতো। তারপরে আসেন আপিল পরিচালনার জন্য ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হলে 41 আদেশের 15 ক বললেন, 15 ক বিধির অধীন বল দিবেন হাইকোর্ট বিভাগে আপিল গ্রহণের পর নির্ধারিত সময়ের মধ্যে আপিলকারী আপিল পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হলে বা তদবির করতে ব্যর্থ হলে, আন্ডারলাইন করবেন, ব্যর্থ হলে বা তদবির করতে ব্যর্থ হলে হাইকোর্ট বিভাগ আপিলটি খারিজ করে দিতে পারে। আপনি দেওয়ানি আপিল করছেন হাইকোর্টে, হাইকোর্টে আপিল করার পর ওই জায়গায় যথাযথ পদক্ষেপ নেন নাই, তাহলে আপিল কি করে দিবে? খারিজ করে দেবে। 41 আদেশের কত? 15 ক। তাহলে 11/2/17 আপিলকারী উপস্থিত হয় নাই, 41 আদেশের 18 নোটিশ জারির ফি দেয় নাই, আর 15 ক হলো হাইকোর্টে আপিল করার পরে পদক্ষেপ নেয় নাই। এই 4টা ক্ষেত্রে আপিল খারিজ করে। মূল মামলাও 4টা ক্ষেত্রে খারিজ করতো, 2, 3, 5, 8, 9 আদেশের। আর এর জায়গা হলো 11/2/17 18 আর 15 ক। তো এখন আমরা চলে আসি আপিল খারিজের বিরুদ্ধে প্রতিকার। দেখি মনে আছে কিনা। 9 আদেশের 8 বিধিতে শুনানির দিন বাদী আসে নাই, বিবাদী আসছে, মামলা খারিজ করে দিছে। 8-এ যদি খারিজ করে প্রতিকার কত কততে ছিল? 9 আর 9 ক মনে নাই? 9 9 টাকা পয়সা লাগতো না, 9 কতে টাকা পয়সা লাগতো 1000। আর 9 এর আবেদন না মঞ্জুর হইলে আবার আপিল, আর মঞ্জুর হইলে রিভিশন। আর 9 ক মঞ্জুর হোক বা না মঞ্জুর হোক কি রিভিশন, বহু জায়গায় পাইছি। 9 এর আবেদন না মঞ্জুর হইলে আপিল, মঞ্জুর হইলে রিভিশন। আর 9 ক মঞ্জুর হোক বা না মঞ্জুর হোক রিভিশন। সেম বিধান এই জায়গায় দেখেন। 41 আদেশের 11/2, 15 ক, 17 18 বিধির অধীন আপিল আদালত আপিলকারীর ব্যর্থতার কারণে আপিলটি খারিজের আদেশ দিলে আপিলকারী 19 বিধির অধীন বল দিবেন 30 দিনের মধ্যে আপিল পুনঃগ্রহণ বা পুনরুদ্ধারের জন্য আবেদন করতে পারে। মে অ্যাপ্লাই ফর, আন্ডারলাইন করবেন, রিঅ্যাডমিশন আর রেস্টোরেশন অফ আপিল। কি বলেন? রিঅ্যাডমিশন আর রেস্টোরেশন অফ। যদি প্রশ্ন আসে যে আপিল পুনরুদ্ধারের আবেদন করবে কে? আপিলকারী। এখানে উপরে একটু লেখেন যে খরচ নির্দিষ্ট নেই, এ জায়গা খরচ আছে বাট খরচ নির্দিষ্ট নেই। 19-এর আশেপাশে লেখেন যে খরচ নির্দিষ্ট নেই, এবং লিখবেন না মঞ্জুর সমান সমান আপিল, মঞ্জুর সমান সমান রিভিশন। না মঞ্জুর সমান সমান আপিল, মঞ্জুর সমান সমান রিভিশন। তো 19-এর যে আপনি পুনরুদ্ধারের যে আবেদনটা করতেছেন, এটার কি কোনো খরচ আছে? আছে, খরচ আছে কিন্তু নির্দিষ্ট নাই। বলে নাই যে 1000, 2000, 5000 এই কথা বলেন নাই। আদালত যেটা যৌক্তিক মনে করে সেটা। আর 19 বিধির আবেদন যদি না মঞ্জুর হয় তাহলে প্রতিকার কি? আপিল। আর মঞ্জুর হলে কি? রিভিশন। বুঝছেন? এবার দেখেন 19 ক বিধির অধীন 30 দিনের মধ্যে আপিলটি সরাসরি পুনঃগ্রহণের, যত জায়গায় ক আছে সব জায়গায় কি আছে? সরাসরি। সরাসরি পুনঃগ্রহণের জন্য আবেদন করতে পারে, মে অ্যাপ্লাই ফর ডিরেক্টলি রিঅ্যাডমিশন অফ আপিল। এখানেও একটু নিচে স্টার দিয়ে লেখেন খরচ নির্দিষ্ট নেই, খরচ নির্দিষ্ট নেই। একটা ব্যতিক্রম একটু বলি,
যত জায়গায় 9 ক আছে সাধারণত খরচ নির্দিষ্ট আছে, জি বাট এই জায়গা 19 কতে খরচ নির্দিষ্ট নাই, খরচের আদেশ দিবে বাট কি নাই, নির্দিষ্ট নাই, খরচ নির্দিষ্ট নেই। দ্বিতীয় স্টার দিয়ে লেখেন একবারের বেশি মঞ্জুর করবে না। হ্যাঁ 19 কতে লিখবেন খরচ নির্দিষ্ট নেই। তারপরে লিখবেন একবারের বেশি মঞ্জুর করবে না। তারপরে লেখেন মঞ্জুর না মঞ্জুর সমান সমান রিভিশন। কি তানভীর আলম খান মন খারাপ নাকি? মঞ্জুর না মঞ্জুর সমান সমান কি রিভিশন। তো তাহলে একটা জিনিস দেখেন যে 19 ক কোনোটাই খরচ কিন্তু নির্দিষ্ট নাই, আর 19-এ গেলে না মঞ্জুর হইলে আপিল, মঞ্জুর হইলে রিভিশন। আর 19 কতে মঞ্জুর না মঞ্জুর যাই হোক না কেন কি বলেন রিভিশন। এছাড়া দেখেন ওই খারিজ আদেশগুলোর বিরুদ্ধে সরাসরি এই যে 19-19 কতে না গিয়ে 3 নাম্বার পয়েন্টটা দেখেন রিভিশন করতে পারবে কিন্তু আপিল করতে পারবে না, সরাসরি রিভিশনও করতে পারে। ওই যে 4টা আদেশ 11-2, 17-1, 15-ক এগুলার বিরুদ্ধে সরাসরি কি করতে পারে, রিভিশনও করতে পারে। তামাদি দেখেন লিমিটেশন, তদবিরের অভাব। হ্যাঁ সরাসরি issue করতে হবে আমাকে। ওই আদেশটার বিরুদ্ধে আর মানে আপনি তো খারিজ আদেশের বিরুদ্ধে 19-এ দরখাস্ত দিচ্ছেন নাহলে 19 ক, কিন্তু আপনি 19-19 ক কোনোটাই জান নাই, আপনি সরাসরি ওই খারিজ আদেশের বিরুদ্ধে রিভিশন করতে পারবেন সেটা বলছে। তামাদি দেখেন তদবিরের অভাবে ফর ওয়ান্ট অফ প্রসিকিউশন, আপিল খারিজের তারিখ হতে 30 দিনের মধ্যে আপিল পুনঃগ্রহণ বা পুনরুদ্ধারের আবেদন করতে হবে। তামাদি আইন 1908-এর 168 অনুচ্ছেদ, 168 অনুচ্ছেদের এই জায়গা একটা 30 চিহ্ন দিয়ে লেখেন 19 বিধি। 19 বিধির যে 30 দিন এটা বলেছে তামাদি আইনের কত অনুচ্ছেদ, 168 অনুচ্ছেদ। শুনেন আমাদের দেওয়ানি কার্যবিধিতে যত জায়গায় খারিজ আদেশ আছে, একতরফা ডিগ্রি রদের আদেশ আছে, বা একতরফা শুনানির আদেশ আছে, রদ টদ আছে, সব জায়গায় 30 দিন, শুধু এক জায়গায় 60 দিন। 22 আদেশের বাতিল আদেশ বাতিলের আবেদন 22 আদেশের 9 আর 9 ক, ওই জায়গায় শুধু 60 দিন। আর যত জায়গা যা আছে আপিল হোক মূল মামলা হোক সর্বক্ষেত্রেই কতদিন, 30 দিন। হাইকোর্টে 90 দিন তো আপিলের ক্ষেত্রে, কিন্তু আপনি তো এই যে পুনঃগ্রহণ পুনরুদ্ধার এইগুলার কথা বলতেছেন। আচ্ছা, আপিল পুনঃগ্রহণের আবেদন প্রত্যাখ্যান করলে প্রতিকার। 19 বিধির অধীন আপিল গোল দিবেন পুনঃগ্রহণ বা পুনরুদ্ধার, রিঅ্যাডমিশন আর রেস্টোরেশন অফ আপিল আবেদন না মঞ্জুর বা প্রত্যাখ্যান হলে, অলরেডি বলছি উক্ত প্রত্যাখ্যান আদেশ হলো আপিলযোগ্য আদেশ এবং এর বিরুদ্ধে আপিল করা যাবে, কিন্তু আপিল পুনঃগ্রহণের আবেদন মঞ্জুর করে প্রদত্ত আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে না। নাকি? এখন এতক্ষণ ধরে আমরা পড়লাম আপিল খারিজ আর খারিজের বিরুদ্ধে প্রতিকার, ক্লিয়ার বলে দিই দেখেন। আপিলকারী অনুপস্থিতির জন্য খারিজ হয়েছে 11-2, 17-1। হাইকোর্ট বিভাগে আপিল করছেন, পদক্ষেপ নেন নাই, খারিজ 15-ক। আপিলের নোটিশ জারির খরচ দেন নাই, 18 বিধি। তাহলে আপিল এই 4টা বিধিতে যদি খারিজ হয় আপনি সরাসরি রিভিশন করতে পারেন, অথবা 19-এ পুনরুদ্ধারের আবেদন করতে পারেন। 19-এ খরচ মঞ্জুর করবে কত নির্দিষ্ট নাই, 19-এর আবেদন না মঞ্জুর হইলে আপিল, মঞ্জুর হইলে রিভিশন। বুঝছেন? এছাড়া 19 কতে সরাসরি খারিজ পুনরুদ্ধারের আবেদন করতে পারেন, খরচ নির্দিষ্ট নাই, আর একবারের বেশি মঞ্জুর করবে না, না মঞ্জুর না মঞ্জুর সমান সমান কি রিভিশন। বুঝছেন? এবার আমরা চলে আসি আপিলের একতরফা শুনানি, হিয়ারিং আপিল এক্সপার্ট। এটা কার ত্রুটি বলেন তো, আন্দাজ তো করার কথা। প্রতিবাদী। প্রতিবাদী শুনানির দিন প্রতিবাদী আসে নাই,
41 আদেশের গোল দিবেন 17-2 বিধির অধীন যে ক্ষেত্রে আপিলকারী হাজির হয় কিন্তু প্রতিবাদী হাজির হয় না, সেই ক্ষেত্রে আপিলটি একতরফা শুনানি হবে। অর্থাৎ আপিল শুনানির জন্য নির্ধারিত দিনে প্রতিবাদী হাজির না হলে একতরফা শুনানি হতে পারে। মূল মামলায় দিয়ে দিত একতরফা ডিক্রি, আর এই জায়গা হচ্ছে একতরফা শুনানি। 41 আদেশের 17-2 বিধির অধীন আপিল আদালত প্রতিবাদীর অনুপস্থিতির কারণে আপিলটি একতরফা শুনানি করে রায় ঘোষণা করলে প্রতিবাদী 21 বিধির অধীন আপিলটি গোল দিবেন পুনঃ শুনানির জন্য আবেদন করতে পারে। পুনঃ শুনানির আবেদন করবে কে? প্রতিবাদী। 19-এ যা যা লিখছিলেন হুবহু তাই তাই হবে 21-এ, যে নির্দিষ্ট খরচ নাই, নামঞ্জুর হইলে আপিল, মঞ্জুর হইলে। 19-এ একটু আগে লিখছেন না, 19-এ যা যা লিখছেন সবকিছু প্রযোজ্য কিসের ক্ষেত্রে? 21-এর ক্ষেত্রে। তাহলে আপিল খারিজ করলে প্রতিকার আছে 19 আর 19 ক, আর আপিল একতরফা শুনানি হইলে প্রতিবাদী প্রতিকার আছে 21 আর 21 ক। এখন 2025 সালে সংশোধনীতে এই 21-এ বলছে যে একবারের বেশি 21-এর দরখাস্ত দেওয়া যাবে না। আপনার পক্ষে একবারই পুনঃশুনানির আবেদন মঞ্জুর করবে, একবারই। 21-এর সুবিধা আপনি একবারই পাবেন, 2025 সালের সংশোধনী। আরে মগো তরকারি ফ্রিজ এরকম হ্যাঁ পারলাম। এই তরকারি ফ্রিতে ঢোকান তাড়াতাড়ি। 2025-এ বলছে 21-এর সুবিধা একবারে বেশি পাওয়া যাবে না। 19 একবার না, 19 ক একবারে বেশি। আপনাদের কাছে জটিল লাগতে পারে, মূল থিম এক, মূল মামলার মতোই, যে না মঞ্জুর হইলে আপিল, মঞ্জুর হইলে রিভিশন, আর ক যত জায়গায় আছে মঞ্জুর না মঞ্জুর রিভিশন। তার ভিতরে আপিল খারিজের ক্ষেত্রে আপিলকারী হলো 19 ক, আর প্রতিবাদীর হলো 21 আর 21 ক। এ হলো কথা। 21 কটা দেখেন, 21 ক বিধির অধীন আপিলটি সরাসরি পুনঃশুনানির জন্য আবেদন করতে পারে। সরাসরি হলো কত? 21 ক। একটু লেখেন, খরচ 3000। 21 কতে খরচ 3000, আর মঞ্জুর না মঞ্জুর রিভিশন একবারে বেশি হবে না। একুশ কর খরচ 3000। আর মঞ্জুর না মঞ্জুর কই? রিভিশন। আর আপনি একটা জিনিস এভাবে চিন্তা করেন, 21 আর 21 ক যাই হোক না কেন এই সুবিধাটা পাবেন কতবার? একবার। এছাড়া ওই 17-2 এর বিরুদ্ধে দেখেন 3 নাম্বার আপিল করতে পারবে না, কিন্তু রিভিশন করতে পারবে। আমরা প্রায় শেষ পর্যায়ে, আজকে এতটুকুই পড়বো। দেখেন মন্তব্যটা পড়ি, যে আপিল সরাসরি পুনঃশুনানির আবেদন গ্রহণ করার ক্ষেত্রে আদালত প্রতিবাদীকে সর্বোচ্চ গোল দিবেন 3000 টাকা খরচ প্রদানের আদেশ দিতে পারে। উপরে বলছি না 3000। তামাদি দেখেন, যে আপিলের একতরফা শুনানি হয়েছে পুনরায় তার শুনানির দরখাস্ত দায়ের করতে হবে 30 দিনের মধ্যে। কত অনুচ্ছেদ? 169। তাহলে 19-এর ক্ষেত্রে হলো 168, আর 21-এর ক্ষেত্রে 169। বুঝতে পারছেন? 19-এর ক্ষেত্রে হলো 168, আর 21-এর ক্ষেত্রে 169। আর 19 ক আর 21 কতে যে 30 দিন, এটা ওই জায়গায় বলা আছে, ওটা তামা দিতে বলে নাই।
জি, গবেষণার বিষয়। দেখেন, তারপরে দেখেন, যে পড়বেন তার কাছে জটিল মনে হবে, আর যে পড়ে না তার কাছে সহজ। বুঝছেন? বলতেছে যে পড়বেন তার কাছে জটিল মনে হবে, আর যে পড়ে না তার কাছে সহজ। ধরেন, বার কাউন্সিল বলেন, জুডিশিয়ারি বলেন, বিশেষ পরীক্ষা দিলে বলেন, কিছু পরীক্ষার্থী আছে যারা আবেগে ফর্ম পূরণ করে এবং ওই জায়গায় অ্যাটেন্ড করে। তো তারা দেখা গেল 100টা প্রশ্নের ভিতরে, বার কাউন্সিলের কথাই বলি, পড়াশোনা করে না, এমনি পরীক্ষা দিতে গেছে, 100টা প্রশ্নের ভিতরে 12-13টা বা 20টা পারছে। তো তার কাছে অনুভূতি হবে কি, আল্লাহ আমি পড়ি নাই তাইতে 20টা পারছি, আর যদি পড়তাম তাহলে তো অনেক পারতাম, তাহলে তো প্রশ্ন সহজই হয়েছে। আর এদিকে যে পড়াশোনা করে গেছে তার পাস নিয়ে টানাটানি, যে পাস করব কি করব না মাথা ঘুরতেছে। আর ওদিকে ওর কথা শুনে ও পড়ালেখা করে না, ওর কাছে হয়েছে সহজ। আর যে পড়ালেখা করছে ওর কাছে হয়েছে কঠিন। বুঝতে পারছেন? তো এই হলো মূল বিষয়। আচ্ছা, এখন দেখেন আমরা শেষ পর্যায়ে চলে আসছি, যে আপিল পুনঃশুনানির আবেদন প্রত্যাখ্যান করলে, রিফিউজাল অফ অ্যাপ্লিকেশন ফর রিহিয়ারিং অফ আপিল, এটা আমরা অলরেডি পড়েছি। দেখেন, আপিল পুনঃশুনানির আবেদন প্রত্যাখ্যান করে প্রদত্ত কোনো আদেশ হলো আপিল যোগ্য। ওই যে 21-এর আবেদন প্রত্যাখ্যান করলে কি আপিল যোগ্য, এবং এই ক্ষেত্রে সংক্ষুব্ধ প্রতিবাদী আপিল করতে পারে। আপিল পুনঃশুনানির আবেদন মঞ্জুর করে প্রদত্ত আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে না। তো এতক্ষণ ধরে যা পড়ছি সেটাই এই সংক্ষেপে মনে রাখনের মধ্যে দিয়েছে, এটা আর আলাদা পড়তে যাব না। তো আমাদের আজকে এই পর্যন্তই। আগামীকাল বিকাল 5টা থেকেই শুরু করব আমরা নামাজ। এখানে এসে পড়ে ফেলবেন, যাতে একেবারেই কাটায় কাটায় 5টা থেকে শুরু করা যায়। বুঝতে পারছেন? আর দেওয়ানি কার্যবিধির 100 মার্কের মডেল টেস্ট আগামী শনিবার। আগামী শনিবার মানে হলো এই যে পরশুদিন, যে শনিবার, এই শনিবার না, তারপরের শনিবার। 1 বছর পরে দিয়ে নেন, সময় বাড়ায় দেন। 7 দিন। আপনাদের দেওয়ানি কার্যবিধি আমাদের পড়তে সময় লাগলো কয়দিন? আজকে তো 15তম ক্লাস। তা আর আপনি যদি রিভিশন দিতে যদি 1 মাস নেন, তাহলে কেমনে হবে? এ তো প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করতে হবে। বুঝতে পারছেন? আমাদের দেওয়ানি কার্যবিধি কালকে একটু পড়বো, শনিবারে টোটালি দেওয়ানি কার্যবিধি শেষ হয়ে যাবে ইনশাল্লাহ ভালোভাবে। তো এজন্য কোনো কিছু বাদ দেওয়া হয় নাই, হয়তো আমরা রেগুলার ক্লাস করছি। আপনি জাস্ট ধৈর্য ধরে যা যা পড়ছেন বাসায় বসে দেখবেন, তাহলে ভিডিও দেখবেন। আর যিনি নতুন আসছেন তার চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, এগুলো আবার সামনে আমরা পাবো। আর রাতেও ক্লাস হয়, রাতে দণ্ডবিধি হয়। যাদের সুযোগ আছে রাতের ক্লাস করবেন, না থাকলে নাই। বুঝতে পারছেন? আজকে ক্লাস টেস্ট নাই, আগামীকাল আছে। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আজকে এই পর্যন্তই।